দৈনিক সত্যসেবক পত্রিকার নিউজ রুমে বসে একটা ক্রাইম রিপোর্ট লিখছিলাম। সেই সময় নিচের রিসেপশন থেকে টেলিফোন এলো সুদর্শন সান্যাল নামে এক ভদ্রলোক আমার দর্শন প্রার্থী। কপি লেখার সময় বাইরের কেউ এলে বিরক্ত হই, কিন্তু আজকের কপিটা ছিল মামুলি ধরনের। জেল পালানো এক উগ্রপন্থী কলকাতার একটা হোটেলে ধরা পড়েছে। আজকাল পাঞ্জাব, কাশ্মীর বা অসম থেকে উগ্রপন্থীরা তাড়া খেয়ে কলকাতায় প্রায়ই আশ্রয় নিচ্ছে। কলকাতার মতো বিশৃঙ্খল ভিড়ে ভরা বিশাল শহরে গা ঢাকা দেওয়া সোজা, তবে পুলিশের কেরামতি আছে বলা উচিত। মাঝে মাঝে উগ্রপন্থীরা ধরা পড়ে এবং কাগজে খবর হয়, যদিও আমাদের নিউজ ব্যুরোর নতুন সম্পাদক কমলদার মতে কারে ধরছে, সারান দাও দেই। একটু পরে সুদর্শন সান্যাল এলেন। ভদ্রলোক সত্যিই সুদর্শন, তবে চেহারায় কেমন একটা বিষাদের ছাপ। উস্কো খুস্কো চুল, চোখে পুরু কাচের লেন্স, পরনে ঢিলে চক্রাবক্রা শার্ট এবং জিন্স, কাঁধে কালো ব্যাগ। বললেন, পুরুলিয়া ডাইনি হত্যার রিপোর্টার্স আপনি লিখেছেন? একটু ভড়কে গিয়ে বললাম, হ্যাঁ। আপনার নাম জয়ন্ত চৌধুরী? হ্যাঁ, কি ব্যাপার বলুন তো? আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, তবে আমি একটু গোপনে বলতে চাই। বেশ তো, চলুন লবিতে গিয়ে বসা যাক। লবিতে বসার জায়গা নেই। অগত্যা এক কোণে গিয়ে দুজনে দাঁড়ালাম। সুদর্শন সান্যাল চাপা স্বরে বললেন, আপনার রিপোর্টার্স আমি খুঁটিয়ে পড়েছি, তবে আপনার ব্যাখ্যা ছক বাঁধা বলে মনে হয়েছে আমার। অর্থাৎ আপনি ডাইনিদের ব্যাপারটা, ইংরেজিতে যাকে বলেন উইচক্রাফট, একেবারে উড়িয়ে দিয়েছেন। আপনি উইচক্রাফটে বিশ্বাস করেন বুঝি? করি। সম্প্রতি আমি পুরুলিয়ায় গিয়েছিলাম, অযোধ্যা পাহাড়ের জঙ্গলের ভেতর। ডাইনি দেখেছেন? ঠিক তাই। এই নিন, স্মাগলড সিগারেট নয় এটা। গত সপ্তাহে আমেরিকা থেকে ফিরেছি, এখনো 2 প্যাকেট আছে। সিগারেট আমি তত বেশি খাই না, কিন্তু গত 1 মাস ধরে আমার সিগারেট খাওয়া বেড়ে গেছে। আসলে একটা ভীষণ অ্যাংজাইটিতে ভুগছি, বুঝেছেন? সিগারেট নিয়ে বললাম, থ্যাঙ্কস। তো অ্যাংজাইটি কি ডাইনি নিয়ে? ঠিক ধরেছেন। আমি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে বায়োকেমিস্ট্রি নিয়ে রিসার্চ করছিলাম। হঠাৎ আমার জীবনে অদ্ভুত একটা অশান্তি এসে গেল। আমার স্ত্রী গোপা, বলুন। ওয়েস্টে মেম সাহেবদের মধ্যে এখন উইচক্রাফট নিয়ে খুব হিরিক। গোপা কিভাবে একটা গ্রুপের সঙ্গে জড়িয়ে পড়েছিল জানতাম না আমি। সেও আমার সঙ্গে বায়োকেমিস্ট্রি নিয়ে রিসার্চ করছিল। যাই হোক, সংক্ষেপে বলি, আমি ওসব ব্যাপারে একটু বিশ্বাস করতাম না, কিন্তু ক্রমশ গোপা আমাকে বিশ্বাস করিয়েই ছাড়ল। ধরুন একটা সুন্দর আপেল, গোপা সেটা কেটে দেখালো ভেতরে কুৎসিত একটা লার্ভা। কিংবা ওই বেগুন কেটে তাজা রক্তটা ল্যাবে পরীক্ষা করে দেখেছি, সত্যিকারের রক্ত। ম্যাজিক? না জয়ন্তবাবু, আমি একজন বিজ্ঞানী, আমাকে ফাঁকি দেওয়া সহজ নয়। আসলে গোপা একদিন বলল ওর গ্রুপ লিডারের নির্দেশ, ওকে ভারতে ফিরতে হবে। ভারতই নাকি উইচক্রাফটের আদি উৎস। এখানকার ডাইনিদের সঙ্গে যোগাযোগ করে তাদের গুপ্তবিদ্যা সংগ্রহ করতে হবে, তা না হলে গোপাকে মরতে হবে। তাই গোপার সঙ্গে আমাকে ফিরতে হলো। তারপর? আমার পৈতৃক বাড়ি বাগবাজারে, গঙ্গার ধারে। বাবা মা কেউ বেঁচে নেই। আমার মামাতো দাদা অবনী মৈত্র বাড়িটা দেখাশুনো করেন। নিচের তলায় ভাড়াটে আছে। অবনীদা বিপত্নিক, ছেলে মেয়ে নেই। একটা ঘরে উনি একা থাকেন। এই ওই সাধু সন্ন্যাসী টাইপের মানুষ, বরাবরই উনি তাই। কলকাতায় ফিরে কি হলো বলুন? বলছি, অবনীদার আবার তন্ত্র সাধনার বাতিক আছে, কাজেই গোপার সঙ্গে ওর জমে গেছে। কিন্তু আমার এটা একেবারে অপছন্দ। কেন? রাত বিরেতে দুজনে একটা ঘরে দরজা আটকে ধুনো জেলে কি সব করে, অদ্ভুত সব শব্দ ওঠে, ভীষণ ভয় করে আমার, জানেন? তা পুরুলিয়ায় কেন গিয়েছিলেন? আপনার রিপোর্টার বেরোনোর পরদিন অবনীদা আর গোপা বলল জরুরি কাজে তারা বাইরে যাচ্ছে, ফিরতে 2-3 দিন দেরি হবে তাদের।
আমি ওদের গোপনে ফলো করলাম। ওরা পুরুলিয়া গেল ট্রেনে, তারপর একটা টুরিস্ট বাসে অযোধ্যা পাহাড়ে। একটা জিপ ভাড়া করে আমি ওদের ফলো করছিলাম। জঙ্গলের ভেতর ওরা বাস থামিয়ে নামলো। জিপ একটু দূরে থামিয়ে ড্রাইভারকে অপেক্ষা করতে বললাম। তখন সন্ধে হয়ে এসছে। ড্রাইভার বলল 8 ঘন্টার মধ্যে না ফিরলে সে জিপ নিয়ে চলে যাবে, কারণ ওখানে বুনো হাতির খুব উপদ্রব। আপনি কি করলেন? ওকে টাকার লোভ দেখালাম। আপনি তো দেখেছেন অযোধ্যা পাহাড় অঞ্চলে অনেক বস্তি আছে। ড্রাইভার একটা বস্তি দেখিয়ে বলল আমার জন্য সে সেখানেই অপেক্ষা করবে, তবে আমি যেন সাবধানে যাই। তখনও গোপাদের আবছা আবছা দেখা যাচ্ছিল জঙ্গলের পথে, তাই ফলো করতে অসুবিধে হয়নি। কিছুক্ষণ পরে জঙ্গলের পথ ছেড়ে ওরা ভেতরে ঢুকলো। ততক্ষণ জ্যোৎস্না ফুটেছে। জঙ্গলের ভেতর একটা ফাঁকা জায়গা পৌঁছে ওরা থামলো। তারপর আগুনের কুণ্ড জ্বলে উঠতে দেখলাম। তারপর কি দেখলেন বলুন। আপনাকে বলতে লজ্জার কারণ নেই। দুজনে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় কিছুক্ষণ আগুনের কুণ্ডের চারিদিকে অদ্ভুত নাচলো। তারপর বলুন। সে এক জঘন্য দৃশ্য। স্বামী দেখছে তার স্ত্রী তার মামাতো দাদার সঙ্গে। না, এনিওয়ে, আর মাথা ঠিক ছিল না। আমার সঙ্গে কোনো অস্ত্র নেই, কি করব ভাবছি। হঠাৎ দেখি গোপা এবং অবনীদা ওই অবস্থায় শূন্যে ভাসছে। আপনার চোখের ভুল। না, ওরা আগুনের উপর ভেসে বেড়াচ্ছিল। আমি ভীষণ ভয় পেয়ে চুপচাপ চলে এলাম। কলকাতায় ফেরার 2 দিন পরে ওরা ফিরল। আমি গুণাক্ষরেও জানতে দিলাম না ওদের কি দেখেছি। যাই হোক, এরপর আমার সিদ্ধান্ত, আমার আর বেঁচে থাকা উচিত নয়। গোপা ছিল আমার জীবনের স্বপ্নটাই ভেঙে গেছে। এবার আমার কাছে বাঁচার অর্থ হয় না। আমি সুইসাইড করবই। কেন ওসব কথা ভাবছেন কেন? জয়ন্ত বাবু, আমার জীবন আমার। আপনাকে শুধু জানাতে এসেছিলাম আপনার ব্যাখ্যা ঠিক নয়। ডাইনি আছে, উইচক্রাফট সত্য। বিজ্ঞান এখনো সবকিছুর ব্যাখ্যা করতে পারে না জয়ন্ত বাবু। আচ্ছা, চলি। হ্যাঁ, আমার এই কার্ডটা আপনি রাখুন। বলে ভদ্রলোক একটা নেম কার্ড দিয়ে হন্তদন্তভাবে সিঁড়ি বেয়ে নেমে গেলেন। হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। সুদর্শন সান্যাল পাগল নন তো, নাকি অসতী স্ত্রীর কীর্তিকলাপ দেখতে দেখতেই পাগল হয়ে গেছেন? কিন্তু সত্যিই যদি উনি আত্মহত্যা করে বসেন? উদ্বিগ্নভাবে নিউজরুমে ফিরে গেলাম। সাংবাদিক জীবনে বিচিত্র ধরনের মানুষ দেখেছি, কিন্তু এমনটি কখনো দেখিনি। তাছাড়া ঘটনাটাও বড় রোমাঞ্চকর। আজ শুনবেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি কর্নেল কাহিনী, ডাকিনী তন্ত্র। আমাদের পরিবেশনায় গল্পটি যদি আপনাদের শুনতে ভালো লাগে, তাহলে গল্প শোনার পর অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা ভুলবেন না। আসুন শুরু করছি আজকের গল্প, ডাকিনী তন্ত্র, সুদর্শনের ভয়। নিঃসন্দেহে রোমাঞ্চকর, বিশেষ করে সুদর্শন সান্যালের আত্মহত্যার সিদ্ধান্তটা। কর্নেল নীলাদ্রি সরকারের মুখের দিকে তাকালাম। ওর টেবিলে একগোছা পোস্টকার্ড সাইজের রঙিন প্রজাপতির ছবি।
আমার মুখে আগের সন্ধ্যার বিস্তারিত বিবরণ শুনতে শুনতে ছবিগুলো দেখছিলেন এবং একটা প্যাডে কী সব লিখছিলেন। আমার কথা শেষ হলে উনি ওই মন্তব্য করে আবার নিজের কাজে মন দিলেন। বললাম, এক্ষেত্রে আমার একটা নৈতিক দায়িত্ব এসে গেছে, সেই জন্যেই আপনার কাছে এই সাত সকালে ছুটে এসেছি। ষষ্ঠীচরণ কফি রেখে গিয়েছিল। কফিতে চুমুক দিয়ে দাড়ি চুলকে কর্নেল বললেন, নৈতিক দায়িত্বটা কিসের? বারে সুদর্শন বাবুকে আত্মহত্যা থেকে বাঁচানো উচিত নয় কি? যে সত্যি সত্যি মরতে চায় তাকে কি করে বাঁচাবে? তাছাড়া এমন তো হতেই পারে উনি গত রাতেই আত্মহত্যা করে ফেলেছেন। জয়ন্ত, তুমি একটা ভুল করেছ। ভুল করেছি? হ্যাঁ, গতকাল সন্ধেতেই আমাকে টেলিফোন করতে পারতে, কিংবা অফিস থেকে আমার কাছে চলে আসতে পারতে। ঠিক, ভুলটা স্বীকার করছি। আসলে তুমি গোপা এবং অবনীবাবুর অবৈধ সম্পর্কের উপরেই বেশি গুরুত্ব দিয়েছিলে। এখনো দিচ্ছি, তবে উইচক্রাফট ব্যাপারটা বোগাস। সুদর্শন বাবু সচক্ষে ওদের কীর্তিকলাপ দেখে মাথা ঠিক রাখতে পারেননি। হ্যালুসিনেশনে আক্রান্ত হয়েছিলেন। ভদ্রলোক যে মানসিক রোগে ভুগছেন তা স্পষ্ট বুঝেছি। স্বামী স্ত্রী দুজনেই বায়োকেমিস্ট। রসায়নবিদ্যার দৌলতে অনেক অদ্ভুত ব্যাপার অবশ্য ঘটানো যায়, বিশেষ করে জৈব রসায়নবিদ্যা। খুব ইন্টারেস্টিং। কর্নেল, বাগবাজারে গিয়ে কিন্তু সুদর্শন বাবুর খোঁজ নেওয়া দরকার। আমার বড্ড অস্বস্তি হচ্ছে। তুমি অবশ্য থানায় ফোন করে জেনে নিতে পারতে সত্যি ও নামে কেউ রাতারাতি আত্মহত্যা করেছে কিনা, কিন্তু তাতে হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যাবে। বরং ওর বাড়িতে ফোন করো। কার্ডেও বাড়ির ঠিকানা আর ফোন নাম্বার লেখা আছে। দেখেছি, ডট পেনে লেখা। কার্ডে ছাপানো ঠিকানা লস অ্যাঞ্জেলেসের। সুদর্শনবাবুর বাড়িতেই ফোন করো। নেম কার্ডটা কর্নেলের টেবিলে রেখেছিলাম, তুলে নিয়ে ফোনে ডায়াল করলাম। আমার হাত কাঁপছিল। একটু পরে সাড়া এলে বললাম, মিস্টার সুদর্শন সান্যালের সঙ্গে কথা বলতে চাই। পুরুষ কণ্ঠে সাড়া এসেছিল, মনে হলো বাড়ির কাজের লোক। বলল, আগে সাহেব তখন ঘুমোচ্ছেন, আধ ঘন্টা পরে ফোন করবেন। কিছু বলতে হবে? মেম সাহেব আছেন? আগে উনি ঠাকুর ঘরে জপে বসেছেন। অবনীবাবু আছেন? তিনি গঙ্গা স্নানে গেছেন, ফিরতে দেরি হবে। আপনি কোত্থেকে বলছেন স্যার? ইলিয়ট রোড থেকে। আপনি কে স্যার? সাহেব যদি জিজ্ঞাসা করেন। আমার নাম জয়ন্ত চৌধুরী। আপনি কে বলছেন ভাই? আগে আমি ভবতারণ, সাহেবের বাবার আমল থেকে এই বাড়িতে আছি। ঠিক আছে। কি বললো? সুদর্শন বাবু এখনো ঘুমোচ্ছেন, গোপাদেবী ধ্যান করছেন, অবনীবাবু মা গঙ্গার বুকে। ভবতারণ নামে বাড়ির পুরাতন ভৃত্য ফোন ধরেছিল। 9:05। এখনো সুদর্শনবাবু ঘুমোচ্ছেন। আমেরিকা ওর এদেশি অভ্যাস বদলাতে পারেনি, এটা গোলমাল ঠেকছে। জয়ন্ত, তোমার কেসটা ইন্টারেস্টিং। চলো বেরোনো যাক। কর্নেল হঠাৎ ব্যস্ত হয়ে উঠলেন। ওর হাবভাব লক্ষ্য করে উদ্বেগ আবার ঘনিয়ে এলো। একটু পরে দুজনে 3 তলার অ্যাপার্টমেন্ট থেকে নেমে এলাম। লনের পার্কিং জোনে আমার গাড়ি পার্ক করা ছিল। স্টার্ট দিয়ে বললাম, গিয়ে কি দেখবো কে জানে। কর্নেল কোনো কথা বললেন না। জ্বলন্ত চুরুট কামড়ে ধরে চোখ বুঝলেন। সাদা একরাশ দাড়িতে এক টুকরো ছাই খসে পড়ল। তারপর গাড়ির ঝাঁকুনিতে এবং বাতাসে টুকরোটা অদৃশ্য হয়ে গেল। রবিবার সকালে রাস্তা ফাঁকা। বাইরে থেকে রোজ নাকি 30-35 লাখ লোক হই হই করে কলকাতায় এসে ঢোকে। আজ তাদের অভাবে কলকাতাকে কেমন নিষ্প্রাণ দেখাচ্ছে। বাগবাজার এলাকার নাম্বার খুঁজতে খুঁজতে অবশেষে বাড়িটা পাওয়া গেল। চিতপুর রেলইয়ার্ডের কাছে গঙ্গার ধারে সেকেলে একটা দোতলা বাড়ি। নিচের তলায় সারবন্দি দোকানপাট বন্ধ। গলির ভেতর এগিয়ে ডান দিকে বাড়ির গেট। গেটটা একেবারে জরাজীর্ণ এবং বাড়ির সঙ্গে মানানসই। ভেতরে এলোমেলো কয়েকটা গাছ, ঝোপঝাড়, পোড়ো ঘাসে ঢাকা জমি। পোর্টিকো দেখে বোঝা যায় এককালের উত্তর কলকাতার বনেদি পরিবারের বাড়ি। হর্ন বাজানোর পর একজন রোগা বেঁটে হাফ প্যান্ট গেঞ্জি পরা প্রৌঢ় লোক এসে গেটের মোর্চে ধরা গরাদের ওপাশে দাঁড়ালো। তারপর কর্নেলকে দেখা মাত্র সেলাম ঠুকল। কর্নেল বললেন, সাহেব উঠেছেন? না উঠলে আমরা বরং অপেক্ষা করব। তোমার নাম কি ভবতারণ? আগে স্যার। গেট খুলে দাও, আমরাই টেলিফোন করেছিলাম। পোর্টিকোর খোলামেলা ছাদ থেকে কেউ বলল, কে রে বাবা? ভবতারণ জানিয়ে দিল আমরা ওর সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। গাড়ির ভেতর থেকে কর্নেলের কাঁধের ওপর দিয়ে দেখলাম লোকটিকে।
হৃষ্টপুষ্ট সুন্দর চেহারা, মাথায় কালো লম্বা চুল এবং দাড়ি, পরনে গেরুয়া ফতুয়া এবং লুঙ্গি, কপালে লাল তিলক, গলায় রুদ্রাক্ষের মালা। ইনি তাহলে সেই তান্ত্রিক অবনী মৈত্র। কণ্ঠস্বর বেশ অমায়িক। বললেন, দাঁড়া, যাচ্ছি। কর্নেল বাইনোকুলারে গাছপালায় পাখি কিংবা ঝোপঝাড়ে প্রজাপতি খুঁজছিলেন। রাজ্যের হাড়হাবাতে কাক ছাড়া এখানে ওর দর্শনীয় কিছু নেই। বাদ দিক। একটু পরে খড়ম পায়ে তান্ত্রিক এসে অমায়িক এসে করজোড়ে নমস্কার করলেন। মশাইদের কোথা থেকে আসা হচ্ছে? সত্যসেবক পত্রিকা থেকে। ও, তাহলে আপনারা গোপার ইন্টারভিউ নিতে এসেছেন? হ্যাঁ। কিন্তু গোপা তো ইন্টারভিউ দেয় না কোনো কাগজকে। কি করে গোপার কথা রটে গেছে আমি জানি না। রোজই কাগজ থেকে কেউ না কেউ আসে। গোপা বিরক্ত হয়, ও পাবলিসিটি চায় না। সুদর্শন বাবু আমাদের বলেছেন ওর ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দেবেন। তাই বুঝি? তো সুদর্শন এখনো ঘুমোচ্ছে যে? উনি কি রোজই বেলা অবধি ঘুমন? হ্যাঁ, 10টা সাড়ে 10টার আগে ওঠে না। সায়েন্টিস্ট তো, রাত জেগে ল্যাবে কাজকর্ম করে। তা সুদর্শন যখন আপনাদের আসতে বলেছে তখন আর কথা নেই। বাবা, গেট খুলে দে, এদের নিয়ে গিয়ে বসা, চা কফি দে, আর দেখো উঠেছি কিনা। তারা তারিণী মাগো। গেট খুলে দিল ভবতারণ। অবনীতান্ত্রিক প্রাঙ্গণের ঝোপঝাড়ের ভেতর দিয়ে অদৃশ্য হলেন। ওদিকে একটা পুরনো মন্দিরের চূড়ো দেখা যাচ্ছিল, তার পেছনেই গঙ্গা। কারণ খিড়কির খোলা দরজা দেখতে পাচ্ছিলাম। পুরনো আমলের আসবাবে সাজানো বড় একটা ঘরে আমাদের বসিয়ে ফ্যান চালিয়ে দিল ভবতারণ। তারপর ভেতরে চলে গেল। কর্নেল ঘরের ভেতরটা দেখছিলেন। বললেন, বাণিজ্যে বসতে লক্ষ্মী। বাণিজ্য গেছে, তাই লক্ষ্মীও রাগ করে পালিয়ে গেছেন। জয়ন্ত, অনুমান করো তো এই ফ্যামিলির কি বাণিজ্য ছিল? লোহালক্কর কিংবা মুদিখানার? ওষুধের। কিসে বুঝলেন? ওই ছবিটা দেখে। এতক্ষণে দেয়ালে টাঙানো ছবিগুলোর দিকে চোখ গেল। একটা প্রকাণ্ড ছবিতে এক ভদ্রলোকের মাথার ওপর অর্ধচন্দ্রাকৃতি সাইনবোর্ডে লেখা সান্যাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ভদ্রলোকের চেহারার সঙ্গে সুদর্শনবাবুর মুখের মিল আছে। কাল সন্ধ্যায় দেখা একটা মুখের স্মৃতি মনে এখনো স্পষ্ট। আবার সেই উদ্বেগটা ফিরে এলো। তারপর হঠাৎ ঘরের ভেতর একটা কড়া সুগন্ধের ঝাঁঝ ছড়িয়ে এলো। একটু চমকে উঠেছিলাম। বললাম, একটা গন্ধ পাচ্ছে কর্নেল, আপনি পাচ্ছেন না? পারফিউম, সম্ভবত ফরাসি সুগন্ধি। গোপাদেবী আমাদের অভ্যর্থনা জানালেন বলা চলে। গন্ধ পাঠিয়ে? ঠিক ধরেছ। অ্যাবসার্ড। গন্ধটা কিন্তু সত্যিই আমাদের ঘিরে ধরেছে। সাবধান জয়ন্ত। কর্নেলের মুখে হাসি ছিল। আমি অবাক হয়ে বললাম, উনি কিভাবে গন্ধ পাঠাতে পারবেন? ডাকিনীবিদদের জোরে। সুগন্ধটা যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎ করেই মিলিয়ে গেল। তারপর আমাকে আবার চমকে দিয়ে উপর থেকে দুটো লাল গোলাপের কুড়ি মেঝের ফরাসে পড়ল। কর্নেল কুড়ি দুটো কুড়িয়ে নিয়ে একটা আমাকে দিলেন। অদ্ভুত তো। অভ্যর্থনা। গোপাদেবীকে পাবলিসিটি দেবে কিন্তু। ম্যাজিক। চুপ বলে কর্নেল নিভে যাওয়া চুরুট ধরালেন। তারপর পর্দা তুলে এক লাবণ্যময়ী যুবতীর আবির্ভাব ঘটল। পরনে গৈরিক শাড়ি এবং হাতকাটা ব্লাউজ, চূড়ো করে বাঁধা চুল, কপালে উজ্জ্বল লাল টিপ। চোখের দৃষ্টিটা কেমন যেন অস্বাভাবিক। গা ছমছম করে ওঠে। কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, আসুন গোপাদেবী। সুদর্শনবাবু নিশ্চয়ই বলে রেখেছেন আমরা আসছি। গোপা বসল না। ঠোঁটের কোণে হাসির তীক্ষ্ণ সৌন্দর্য এঁকে বলল, ও কিছু বলেনি, তবে আমি জানি আপনারা আসবেন। বসুন। আপনি আপনার অলৌকিক শক্তি দিয়ে আমাদের অভ্যর্থনা জানিয়েছেন। আমরা মুগ্ধ। কর্নেল সরকার, আমি জানি আপনি কে এবং কেন এসেছেন। আপনি অলৌকিক শক্তির সাহায্যে তাহলে সবই জানতে পারেন। পারি। আপনি সাংবাদিক জয়ন্ত চৌধুরী। পুরুলিয়ায় ডাইনি হত্যা নিয়ে যে রিপোর্টটা লিখেছেন তা পড়েছি। আপনার ব্যাখ্যার 99% কারেক্ট, 1% ঠিক নয়। যাদের ডাইনি বলে খুন করা হয়েছে তারা কেউ ডাইনি নয় তা ঠিক,
নানা কুটিল স্বার্থেই হতভাগিনীদের খুন করা হয়েছে, কিন্তু প্রকৃত ডাইনিদের চেনা যায় না। তারা আছে, থাকবে। ওর কথা নোট করে নাও জয়ন্ত। কর্নেল সরকার, সুদর্শন আত্মহত্যা করেনি। আত্মহত্যা করার জন্য মনের জোর থাকা চাই। ওর তা নেই। বহুদিন থেকে ওর বন্ধু এবং চেনা জানা লোকের কাছে আত্মহত্যার কথা বলে আসছে। ও একজন সাইকিক পেশেন্ট। আপনার অলৌকিক শক্তি দেখে সত্যিই আমি মুগ্ধ। সরি কর্নেল সরকার, আপনার বোঝা উচিত ছিল সুদর্শন সাইকিক পেশেন্ট। আমার নামে মিথ্যা স্ক্যান্ডাল রটিয়ে বেড়াচ্ছে। আপনার অলৌকিক শক্তিতে ওকে সুস্থ করে তুলছেন না কেন গোপাদেবী? ইচ্ছে করলেই তো। এনিওয়ে, ওকে পাঠিয়ে দিচ্ছি, ততক্ষণ আপনারা কফি খান। আমি জানি আপনি কফির ভক্ত। মার্কিন কফি? হ্যাঁ। ভবতারণ ঢুকলো ট্রে নিয়ে। টেবিলে ট্রে রেখে সে গোপার দিকে তাকিয়ে চলে গেল। কর্নেল কফির পেয়ালা তুলে নিলেন, আমিও নিলাম, কিন্তু চুমুক দিতে গিয়ে ভীষণ চমকে উঠলাম। পেয়ালার কফির রং গাঢ় লাল, একেবারে রক্তের মতো। কর্নেলও কফির পেয়ালার দিকে তাকিয়ে বললেন, অপূর্ব। কফিটা রক্তে পরিণত করে দিলেন, মনে হচ্ছে মুরগির রক্ত। রক্তের পিছনে ছুটি করে বেড়ান, রক্তটা মানুষের হলে খুশি হতেন। একটু বসুন, ওকে পাঠিয়ে দিচ্ছি, তখন সত্যিকারের কফি খাবেন। বলে সে পর্দা তুলে চলে গেল। কর্নেলের দেখা দেখি কফির পেয়ালা আমিও রেখে দিলাম। চাপা স্বরে বললাম, আশ্চর্য, ভবতারণ যখন কফি আনলো তখন কিন্তু রক্ত ছিল না। ম্যাজিকটা ম্যাজিক নয় ডার্লিং, অলৌকিক শক্তি। ম্যাজিক বিদ্যার সাহায্যে আমাকে গোপাদেবীর চেনার কথা নয়। এই সময় ভবতারণ আবার ঘরে ঢুকলো। গোমড়া মুখে ট্রেতে পেয়ালা দুটো তুলে চাপা স্বরে বলল, বাড়ির মান সম্মান আর রইল না। ক্ষমা করবেন স্যার, আশা অবধি মেম সাহেব সকলের সঙ্গে এরকম বুজরুকি করছেন। আমার সঙ্গেও যখন তখন এসব ফষ্টি নষ্টি। খেতে বসেছি দুমুঠো, হঠাৎ দেখি ভাতের ভেতর হাড়। ওয়াক, থু। সে দ্রুত ট্রে নিয়ে বেরিয়ে গেল। কর্নেল সিলিংয়ের দিকে বাইনোকুলার তাক করলেন। একটু পরে সেটা নামিয়ে আপন মনে বললেন, কি? লোহার বিম আর কড়ি কাঠ। বাড়িটার বয়স 100 বছরের বেশি। টালিগুলো কিন্তু এখনো পোক্ত, ইটালিয়ান মার্বেলের টালি। আমার মাথা ভুঁ ভুঁ করছে। গোপাদেবীকে পাবলিসিটি দাও। পাজামা পাঞ্জাবি পরা সুদর্শন সান্যাল ঘরে ঢুকল। মুখটা তেমনি বিষণ্ণ আর গম্ভীর। আমার মুখোমুখি সোফায় বসে ক্লান্ত স্বরে বলল, মর্নিং জেন্টলম্যান। মর্নিং। আপনাকে ঘুম থেকে ওঠানোর জন্য দুঃখিত মিস্টার সান্যাল। আলাপ করিয়ে দিই, ইনি কর্নেল নীলাদ্রি সরকার। আপনি আমার পরিচিত, তবে মুখোমুখি আলাপের সৌভাগ্য হয়নি। নেচার পত্রিকায় মাঝে মাঝে আপনার প্রবন্ধ বেরোয়, আপনার ছবি আমি দেখেছি। তবে গোপা বলল আপনি নাকি প্রাইভেট ডিটেকটিভও, ইজ ইট? কথাটা আমি পছন্দ করি না মিস্টার সান্যাল। আমাকে বরং রহস্যভেদী বলতে পারেন। হ্যাঁ, রহস্য। গোপার কীর্তিকলাপ তো সত্যিই রহস্যময়। জয়ন্তবাবু কি সেই রহস্যভেদের জন্য কর্নেল সরকারকে নিয়ে এসেছেন? এটা ঠিক করেননি জয়ন্তবাবু। আসলে আপনি আত্মহত্যা করবেন বলায় জয়ন্ত ভয় পেয়েছিল। করতে পারছি না। আসলে যতবার অ্যাটেম্প নিয়েছি ফেল করেছি। গোপা যেন আমাকে সবসময় চোখে চোখে রেখেছে, কিন্তু না, কিন্তু আমাকে সুইসাইড করতেই হবে। কলকাতায় ফিরে আপনি কি ফের রিসার্চ শুরু করেছেন? না, তবে গোপা ওপরে একটা ঘরে আমার জন্য ল্যাবরেটরি করে দিয়েছে। ইনসিস্ট করছে, কিন্তু জয়ন্তবাবুকে তো সব বলেছি। I hate her because I can't kill her. She is so powerful, so shrewd. আপনি ঘুম থেকে দেরিতে ওঠেন শুনলাম। কলকাতায় ফেরার পর এটা হচ্ছে। ঘুমের বড়ি ইচ্ছে করেই আমি খাই না। কেন খাই না জয়ন্তবাবু বুঝবেন। আমি আসলে চুপি চুপি আপনার স্ত্রীর প্রতি লক্ষ্য রাখেন। হ্যাঁ, ও একজন রিয়েল ডাইনি। উনি কি আলাদা ঘরে শোন? সি নিডস এ সেপারেট রুম। ঘরের ভেতরেও আমাকে ঢুকতেই দেয় না, কাউকে দেয় না।
শুধু দ্যাট স্কাউন্ড্রেল লোফার হিপোক্রিট অবনীদা বাদে। ভবতারণ এবার সত্যিকারের কফি নিয়ে এলো। সে চলে গেলে সুদর্শন বলল, রিস্ক নিয়ে খাবেন, আপনারা তো আউটসাইডার। তাছাড়া গোপা কর্নেল সরকারকে দেখে আমার উপর চটে গেছে বলেছিল। আমি নাকি ওর পেছনে ওই প্রাইভেট ডিটেকটিভ লাগিয়েছি। কর্নেলকে কফিতে চুমুক দিতে দেখে সাহস করে আমিও কফিতে চুমুক দিলাম। কফিটা চমৎকার। সুদর্শন কফি খেতে খেতে ফের চাপা স্বরে বলল, আমার সব কথাবার্তা গোপা শুনতে পাচ্ছে। পাক, আমি ওকে আর ভয় করে চলবো না। সুইসাইড করার আগে আর একবার শেষ চেষ্টা করে দেখব ওকে খুন করতে পারি কিনা। সর্বনাশ, স্ত্রীকে আপনি খুনের চেষ্টা করেন নাকি? করি, কিন্তু পারি না। কিভাবে? ল্যাবের ধারালো ছুরি দিয়ে ওর গলা। ধুস, আমার দ্বারা কিচ্ছু হবে না, বুঝলেন? কিচ্ছু না। এই বলে হঠাৎ ব্যস্তভাবে উঠে দাঁড়ালো। এই যা, এই চিঠিটা। বলে সে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল, এবং গেল তো গেলই। প্রায় মিনিট 20 পরে কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, আমরা এ বাড়িতে অবাঞ্ছিত, চলো কেটে পড়া যাক। কর্নেলের বাড়িতে এমন অনেক ছুটির দিন কাটিয়ে দিয়েছি এবং ষষ্ঠীচরণের সুস্বাদু রান্নায় আপ্যায়িত হয়েছে। তবে ওই এক জ্বালা, আমার বৃদ্ধ বন্ধু কোনো বিষয়ে মুখ খুললে কান ঝালাপালা করে দেন। এদিনের বিষয় ছিল অ্যাকাল্ট বা গুপ্ত বিদ্যা। কিন্তু আজ আমি কান করেই ওর বকুনি শুনছিলাম, কারণ গোপাদেবীর কাণ্ড কারখানা দেখে আমার তাক লেগে গিয়েছিল। ঝাঁঝালো সুগন্ধ, উপর থেকে পড়া 2টি গোলাপ কুঁড়ি এবং কফির পেয়ালা হঠাৎ রক্তের পেয়ালায় রূপান্তর, ম্যাজিক নাকি সত্যি অলৌকিক শক্তির ক্রিয়াকলাপ? কর্নেল আমার প্রশ্নের কোনো সদুত্তর না দিয়ে দেশ বিদেশের আদিম জনজাতির মধ্যে এখনও প্রচলিত নানান গুপ্তবিদ্যা নিয়ে জ্ঞান ছড়াচ্ছিলেন। একসময় ওর বকুনি থামল এবং আমি ড্রয়িং রুমের সোফায় ভাত ঘুমে লম্বা হলাম। চোখ বুজে আসার আগে দেখলাম উনি বইয়ের র্যাক থেকে কি একটা মোটা বই বের করে এনে ইজি চেয়ারে বসলেন। চোখ বুজে ভাবছিলাম, গোপাদেবী কর্নেলের পরিচয় জানে এবং তার স্বামী সুদর্শনও জানেন। এতে অবশ্য অবাক হওয়ার মতো কিছু নেই। মার্কিন বিজ্ঞান পত্রিকা নেচার পাখি, প্রজাপতি, পোকামাকড় নিয়ে কর্নেলের অনেক সচিত্র লেখা ছেপে আসছে। তার ছবি এবং বিচিত্র জীবন কাহিনীও সংক্ষেপে ছেপেছে। জৈব রসায়ন বিজ্ঞানী দম্পতির সেটা চোখে পড়া স্বাভাবিক। দৈনিক সত্যসেবকে প্রকাশিত আমার ডাইনি সংক্রান্ত রিপোর্টাজও ওরা পড়েছে। কাজেই এক্ষেত্রে 2 2 4 করা যায়। কিন্তু প্রশ্ন হলো, কাল সন্ধ্যায় সুদর্শন কি আমার কাছে নিছক ডাইনির সত্যাসত্য জানতেই গিয়েছিলেন? তার চেয়ে বড় কথা, আত্মহত্যার সিদ্ধান্ত কি কেউ এইভাবে অপরের কাছে ঘোষণা করে? কখন ভাত ঘুম এসে গিয়েছিল। কলিং বেলের শব্দে ভেঙে গেল। চোখ খুলে দেখলাম ষষ্ঠীচরণ এক যুবতীকে নিয়ে এলো। মহিলাদের সঠিক বয়স আঁচ করা আমার পক্ষে কঠিন। গোপার বয়স 30-এর কাছাকাছি মনে হয়েছিল। এর বয়স কিছু কম হতে পারে। চেহারায় নম্র লাবণ্য আছে এবং পরনে সাধারণ কিন্তু রুচিসম্মত শাড়ি, কাঁধ পর্যন্ত ছাটা চুল, চোখে চশমা। নমস্কার করে বলল, আমার নাম অপর্ণা রায়। বসুন, আপনার চিঠি কাল পেয়েছি। আমাকে তুমি বললে খুশি হব। আলাপ করিয়ে দিই, জয়ন্ত চৌধুরী, সাংবাদিক। পুরুলিয়ার ডাইনি হত্যা নিয়ে আপনার লেখাটা পড়ে সত্যসেবক পত্রিকায় টেলিফোন করেছিলাম। আপনি তখন অফিসে ছিলেন না। জয়ন্ত, অপর্ণা কলকাতার কাছেই একটা কলেজে পড়ায়। অপর্ণা, তোমার চিঠি পড়ে মনে হয়েছিল তুমি নিজের জন্যই উদ্বিগ্ন। এখন মনে হচ্ছে তুমি অন্যের জন্য উদ্বিগ্ন। তুমি কি সুদর্শন সান্যালের জন্য উদ্বিগ্ন? আপনার সম্পর্কে যা সব শুনেছি সেগুলো বিশ্বাস করতাম না, কিন্তু আপনি সত্যি। সুদর্শন কি তোমার আত্মীয়? না, ইউনিভার্সিটিতে পড়ার সময় ওর সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তারপরও আমেরিকা চলে যায়। সেখান থেকে রেগুলার চিঠি লিখত। তারপর হঠাৎ চিঠি লেখা বন্ধ করে দিল।
প্রায় 1 বছর পর, ওই মাস 3 আগে আবার ওর চিঠি পেলাম। প্রেমে পড়ে নাকি বিয়ে করেছে, স্ত্রী রিসার্চ স্কলার, একসঙ্গে কাজ করে, কিন্তু বউকে নিয়ে ও খুব সমস্যায় পড়েছে। কী সমস্যা সেটা খুলে লেখেনি। হঠাৎ গত সপ্তাহে সুদর্শন লেক টাউনে আমাদের বাড়িতে এসে হাজির। সব কথা খুলে বলল। তারপর বলল আত্মহত্যা করা ছাড়া নাকি আর কোনো উপায় নেই। ওকে অনেক বোঝালাম। আমার ধারণা ওর মানসিক অসুখ হয়েছে। ওর স্ত্রী গোপার সঙ্গে তোমার আলাপ হয়েছে? না, ভদ্রমহিলার সম্পর্কে সুদর্শন যা বলেছে তা শোনার পর তার সঙ্গে আলাপ করা সম্ভব নয়। অবনী মৈত্রকে তুমি চেনো? চিনতাম না। সুদর্শনের বাড়িতে আমি কখনো যাইনি, তবে সুদর্শনের কাছে সেদিন ওর পরিচয় পেলাম। যাই হোক, তুমি কি করতে বলছো আমাকে? সুদর্শনকে আপনি বাঁচান। সে তো দিব্যি বেঁচে আছে। কর্নেল সরকার, আমার ভয় হচ্ছে ও ও যে কোনো সময় ঝোঁকের বসে আত্মহত্যা করে বসবে। ও মানসিকভাবে মোটেই সুস্থ নয়। ওকে কোনোভাবে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাও। তোমার কথা শুনে মনে হলো সুদর্শন তোমাকে বিশ্বাস করে, সম্ভবত তোমার সাহায্য চায়। আপনি হয়তো ঠিকই বলছেন। সুদর্শন বলেছিল ও বাঁচতে চায়, কিন্তু আত্মহত্যা ওকে নাকি করতেই হবে, কারণ ওর বউ ওকে আত্মহত্যা করিয়েই ছাড়বে। এ একটা অদ্ভুত ব্যাপার। দেখুন কর্নেল সরকার, আমি যদি মেয়ে না হয়ে ছেলে হতাম, ওর বন্ধু হতাম, তাহলে ওর বউকে বাড়ি থেকে বের করে দিতাম, আর সেই সঙ্গে ওই ভণ্ড তান্ত্রিক লোকটাকেও গঙ্গায় ছুঁড়ে ফেলতাম। সুদর্শনের কোনো বন্ধু নেই? ছাত্র জীবনে ছিল, কিন্তু এখন কে কোথায় আছে জানি না। তবে ও বরাবর অমিশুকে স্বভাবের ছেলে। বন্ধু বলছি বটে, কিন্তু সেই অর্থে তত ঘনিষ্ঠতা ওর সঙ্গে আমাদের ছিল না। তোমার বাড়িতে কে আছেন? মা আর আমি ছাড়া কেউ নেই। বাবা বেঁচে নেই। তুমি সুদর্শনকে তোমার বাড়িতে নেমন্তন্ন করো, একজন সাইকিয়াট্রিস্টকেও করো, বুঝেছো? বুঝেছি, কিন্তু ওর সঙ্গে যোগাযোগ করার সমস্যা আছে। কেন? টেলিফোন করো। ওর বউ সত্যি ডাইনি। কিভাবে টের পায় কি জানি। ওদের কাজের লোকটা ফোন ধরে বলে, ধরুন ডেকে দিচ্ছি। একটু পরেই বলে, সাহেব ঘুমোচ্ছেন। তুমি সুদর্শনের হিতাকাঙ্ক্ষিনী। আমার মতে তোমার রিস্ক নেওয়া উচিত। বলুন কি রিস্ক নেব? তুমি ওর বাড়ি চলে যাও। ওর বউ যদি বাড়িতে ঢুকতে না দেয়? চেষ্টা করে দেখো। ঠিক আছে, আমি গিয়ে দেখছি। তবে কি হলো আমি কিন্তু আপনাকে টেলিফোন করে জানাবো। প্লিজ আপনার নাম্বারটা দিন। কর্নেল টেবিলের ড্রয়ার থেকে একটা নেম কার্ড দিলেন, তারপর বললেন, একটা কথা, আমার ঠিকানা তুমি কার কাছে পেয়েছিলে? আমার মামা অপরেশ মজুমদার, রিটায়ার্ড পুলিশ অফিসার, সল্টলেকে বাড়ি করেছেন। প্রথমে মামার কাছেই গেছিলাম সুদর্শনের ব্যাপারে কোনো হেল্প করতে পারেন কি না, কিন্তু মামা বললেন পুলিশ নাকি এ ব্যাপারে আইনত কিছুই করতে পারে না। তিনি বললেন বরং তুই কর্নেল সরকারের সঙ্গে পরামর্শ করে দেখ। কর্নেল চোখ বুজে চুরুট টানতে থাকলেন। অপর্ণা একটু দাঁড়িয়ে থাকার পর আমাকে নমস্কার করে বেরিয়ে গেল। হায় ওল্ড বস। বলো ডার্লিং। অপর্ণা দেবীর সঙ্গে সুদর্শনের যোগাযোগ কি আপনিও গুপ্তবিদ্যার জোরে জেনে ফেলেছিলেন? না, অপর্ণা তোমার রিপোর্টাজ পড়ে তোমার খোঁজ করেছে বলার সঙ্গে সঙ্গে প্রায় অন্ধকারে ঢিল ছুটেছিলাম, লেগে গেল। ষষ্ঠী, কফি। বিকেল 4:30 বাজে। জানালার বাইরে মাঠের সোনালি রোদ্দুর ঘরবাড়ির সঙ্গে লুকোচুরি খেলছে। কফিতে কয়েকটা চুমুক দিয়েছি, টেলিফোন বাজলো। ধরো জয়ন্ত। ফোন তুলে সাড়া দিতেই কেউ ছ্যাঁতড়ানো গলায় বলল, নাক গলাতে এসো না, গলা কেটে গঙ্গায় ভাসিয়ে দেব। তারপরেই ফোন রাখার শব্দ। হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো? তোমাকে অমন দেখাচ্ছে কেন? কেউ হুমকি দিল এবং আপনাকে গালাগাল। বলো কি? কি বললো? এই বেটা বুড়ো ঘুঘু, নাক গলাতে এসো না, গলা কেটে গঙ্গায় ভাসিয়ে দেব। গঙ্গায় ভাসিয়ে দেবে? হ্যাঁ। তার মানে সুদর্শনের বাড়ির পেছনের গঙ্গা?
কর্নেল হঠাৎ ব্যস্তভাবে টেলিফোনের দিকে হাত বাড়ালেন, নাম্বার ডায়াল করতে থাকলেন। কয়েকবার ডায়াল করার পর বললেন, এনগেজড। কোথায় ফোন করতে চান? সুদর্শনের বাড়িতে। কর্নেল, আমার এখন মনে হচ্ছে কেউ চাইছে সুদর্শন আত্মহত্যা করুক। ঠিক ধরেছ, চলো বেরোনো যাক। কোথায়? বাগবাজারে। অবনী মৈত্রের সঙ্গে এখনই দেখা করা দরকার, কুইক। আমার অস্বস্তি হচ্ছিল। সকালে কর্নেল যে বাড়ি থেকে আমরা এখানে অবাঞ্ছিত বলে চলে এলেন, সেখানে আবার যাওয়া কি ঠিক হচ্ছে? তাছাড়া একটু আগে টেলিফোনে ওই কুৎসিত হুমকি, বড্ড বেশি ঝুঁকি নেওয়া হচ্ছে নাকি? পথে যেতে যেতে কর্নেল যেন আমার মনোভাব আঁচ করেই বললেন, ফোনে যারা হুমকি দেয় তারা কাওয়ার্ড। যারা সত্যি ক্ষতি করার হিম্মত রাখে তারা আড়াল থেকে গর্জন করে না, মুখোমুখি ঝাঁপিয়ে পড়ে। কাজেই বোঝা যাচ্ছে লোকটি ভীতু। ভীতু কিন্তু ধূর্ত আর বদমাস। তার উদ্দেশ্যটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না অবশ্য। লোকটা সম্ভবত অবনী মৈত্র। কেন তাকে সন্দেহ করছো? সুদর্শন আত্মহত্যা করলে লোকটা তার সাধন সঙ্গিনী গোপাকে বিয়ে করবে এবং সুদর্শনের সম্পত্তির মালিকও হতে পারবে। সুদর্শনের কথা সত্যি হলে বিয়ের কি দরকার? গোপাকে তো সে অবাধে পেয়েছে, সম্পত্তির ভোগ দখল করে আসছে। সুদর্শনের কথা সত্যি হলে মানে? জয়ন্ত, অবনী মৈত্রের সঙ্গে গোপার অবৈধ সম্পর্কের কথা আমরা সুদর্শনের মুখেই শুনেছি। তবে শুধু এটুকু জানি, অবনী মৈত্র তান্ত্রিক সাধুর মতো জীবনযাপন করে এবং গোপার উইচক্রাফটের বাতিক আছে। বাতিক কি বলছেন? আচমকা সুগন্ধ, গোলাপ কুড়ি, কফির পেয়ালায় রক্ত। হ্যাঁ? কর্নেল আর কোনো কথা বললেন না। বাগবাজার স্ট্রিট দিয়ে সোজা এগিয়ে ট্রাম লাইন পেরিয়ে গঙ্গার ধারে গলির মোড়ে পৌঁছতে রাস্তার আলো জ্বলে উঠেছিল। কর্নেলের নির্দেশে গলির মুখে গাড়ি রাখলাম। গলিটা এঁকে বেঁকে গঙ্গার ঘাটে পৌঁছেছে। বাঁধানো প্রাচীন ঐতিহাসিক ঘাটের পাশে বিশাল একটা বটগাছ। গাছটার তলা একসময় বাঁধানো ছিল, এখন ভেঙে চুরে গেছে। এক দঙ্গল লোক বসে আড্ডা দিচ্ছে, গাঁজার ধোঁয়া ওড়াচ্ছে। খড় বোঝাই একটা নৌকা ঘাটে বাঁধা আছে। সান্ধ্য স্নান এবং আহ্নিকরত কয়েকজন ধর্মানুরাগীকে দেখা গেল। কাকের চেঁচামেচিতে কান ঝালাপালা হচ্ছিল। একটু পরে কাকগুলো চুপ করল। কর্নেল ঘাটের মাথায় দাঁড়িয়ে গঙ্গা দর্শন করছিলেন। জলে আলোর ঝিকিমিকি ছটা। কেউ গঙ্গার জল থেকে বিড়বিড় করে মন্ত্র জপতে জপতে উঠে আসছিল। কর্নেলের পাশে আসতেই কর্নেল বললেন, অবনীবাবু। ছায়ামূর্তি থমকে দাঁড়াল। এখানে গাঢ় ছায়া। লোকটা বলল, কে? আপনার অপেক্ষায় দাঁড়িয়েছিলাম অবনীবাবু, কথা আছে। আপনারা সকালে এসেছিলেন না গোপার ইন্টারভিউ নিতে? হ্যাঁ, এবার আপনার ইন্টারভিউ নেব। গোপা বলেছিল আপনি প্রাইভেট ডিটেকটিভ। সুদর্শন আপনাকে ওর পিছনে লাগিয়েছে। একজন উন্মাদের কথায় আপনি... অবনীবাবু, আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে, কিন্তু এখানে নয়। আচ্ছা, আসুন। কয়েক পা এগিয়ে বাঁদিকে ঘুরে খিড়কির সেই দরজা ঠেলতেই খুলে গেল। পায়ে চলা পথের দুধারে ঝোপঝাড়, সামনে মন্দির। মন্দিরের নিচে একটা চওড়া বেদি। বাড়ির পটিকোর মাথায় যে বাল্ব জ্বলছে তার আলো ক্রমশ ফিকে হতে হতে এখানে কোনো ক্রমে এসে নেতিয়ে পড়েছে। আমাদের বসতে বলে অবনী মৈত্র ভেতরে গেলেন কাপড় ছাড়তে। কর্নেল বেদিতে পা ঝুলিয়ে বসলেন, আমিও বসলাম। বাড়িটা একেবারে শুনশান, স্তব্ধ। উপরের কয়েকটা ঘরে আলো জ্বলছে। একবার কেউ খক করে কাশল। আমি বারবার এদিক ওদিক তাকাচ্ছি। লক্ষ্য করে কর্নেল চাপা স্বরে বললেন, ভয় নেই জয়ন্ত, তোমাকে বলেছি আড়াল থেকে যারা হুমকি দেয় তারা ভীতু। অবনী মৈত্র শিগগির এসে গেল। সকালে দেখা সেই বেশভূষা, তবে এখন হাতে একটা বেঁটে ছড়ি। বেদির এক প্রান্তে বসে বলল, পাগলটা বিকেলে কোথায় বেরিয়েছে, নইলে ঠিকই টের পেয়ে যেত এবং এখানে এসে ঝামেলা বাঁধাতো। তারা... আপনার সাধন সঙ্গিনী এখন কি করছেন? কি বললেন? সাধন সঙ্গিনী? কি বলছেন মশাই? গোপা আমার শিষ্যা। সুদর্শন ও বলছিল যে সত্যি পাগল হয়ে গেছে আপনার বোঝা উচিত ছিল। আমেরিকায় এক সাইকিয়াট্রিস্ট ওর চিকিৎসা করছিলেন, সারল না বলেই গোপা ওকে কলকাতায় নিয়ে এলো। পাগলামির জন্য ওর চাকরি গেছে, জানেন? তাই বুঝি? তা গোপা তো নিজেই স্বামীর অসুখ সারাতে পারে। চেষ্টা করছে, আমিও করছি। যাকে বলুন, আপনার কি কথা? সুদর্শনের বাবার প্রপার্টি এই বাড়িটা, তাই না? হ্যাঁ,
পিসেমশাই উইল করে গেছেন ছেলের নামে। উইলের ট্রাস্টি আমি। এই বাড়ি ছাড়া আর কি প্রপার্টি আছে? আগে বলুন এ কথা কেন জানতে চাইছেন? পরে বলছি, প্লিজ আগে আমার প্রশ্নের জবাব দিন। ব্যাংক ফিক্সড ডিপোজিট আর কিছু কোম্পানির শেয়ার নিয়ে বড়জোর লাখ পাঁচেক। তারা ব্রহ্মতারিণী। সুদর্শন কি বাবা মার একমাত্র সন্তান? হ্যাঁ। সুদর্শন যদি মারা যায় প্রপার্টি কে পাবে? সুদর্শনের স্ত্রী এবং সন্তানাদি থাকলে তারাই পাবে। উইলে এই ব্যবস্থাই করা আছে। আপনি কিছু পাবেন না? আমি যতদিন বাঁচবো মাসোহারা পাবো 1,000 টাকা করে। এখনো পাচ্ছি, অর্থাৎ নিচ্ছি। সুদর্শনের স্ত্রী বা সন্তানাদি না থাকলে কে প্রপার্টি পাবে? আপনি স্বামী ব্রহ্মানন্দের নাম শুনেছেন? চণ্ডীতলায় ওর আশ্রম। পিসেমশাই ওর ভক্ত ছিলেন, কাজেই সেই আশ্রমেই প্রপার্টি পাবে। চণ্ডীতলা কোথায়? নদিয়ায়, কেষ্টনগরের কাছে। আশ্রমের কেউ এ বাড়ি আসেন? ডোনেশন নিতে আসে। প্রতি বছর গুরু পূর্ণিমায় ব্রহ্মানন্দজির জন্মোৎসব। টাকা দিই। আপনি তো মশাই প্রাইভেট ডিটেকটিভ। ওই ভণ্ড সাধুকে ধরিয়ে দিন না। আশ্রমের আড়ালে ড্রাগস আর্মস স্মাগলিং করে। গভর্নমেন্টের হোমরা চোমরা লোকেরা ওর ভক্ত, নইলে কবে ওর বুজরুকি ফাঁস করে দিতাম। তারা ব্রহ্মতারিণী মা গো, জয় মা। আপনি এর প্রমাণ পেয়েছেন? ধ্যান বলে জেনেছি। আশ্রমে কখনো গেছেন আপনি? না, নেমন্তন্ন করে যাই না। গোপা গেছে এখানে আসার পর? কখনো না। ওকে সব বলেছি, গোপা ডাকিনী তন্ত্রের খেলা দেখাবে। অপেক্ষা করুন। তাহলে সুদর্শনের মৃত্যু হলে এখন প্রপার্টি পাবে গোপা? পাবে। সুদর্শনের কাছে আপনি কত ফি নিয়েছেন? ফি নেওয়া আমার অভ্যেস নয় অবনীবাবু, কারণ আমি প্রাইভেট ডিটেকটিভ নই। তাহলে আপনি আমাদের ব্যাপারে নাক গলাচ্ছেন কেন মশাই? হ্যাঁ, নাক গলানোর স্বভাব থাকলে ব্রহ্মানন্দের ডেরায় গিয়ে গলান, দেখি কত হিম্মত। আচ্ছা অবনীবাবু, সুদর্শন কি এখানে আসার পর ওই আশ্রমে গেছে? যেতে চেয়েছিল, গোপা যেতে দেয়নি। গোপার মধ্যে হিপনোটিক পাওয়ার আছে। ইচ্ছে করলে ও যে কোনো মানুষকে দিয়ে যা খুশি করাতে পারে। তারা ব্রহ্মতারিণী মা গো, ওর চোখ দুটি দেখেছেন? দেখেছি। দৃষ্টিতে অস্বাভাবিকতা আছে। তাহলেই বুঝুন। আপনারা দুজনে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে গিয়েছিলেন সম্প্রতি? গিয়েছিলাম। আপনি? আশ্চর্য। তাহলে সুদর্শন এখানে এসেই আপনাকে আমাদের পিছনে লাগিয়েছে? হ্যাঁ, দেখুন মশাই, খুলেই বলি, গোপা ইন্ডিয়ান ডাকিনীদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমার সাহায্য চেয়েছিল। আমি ওকে পুরুলিয়ার আদিবাসী এরিয়ায় নিয়ে গিয়েছিলাম, ব্যাস। আর আমি কিচ্ছু বলবো না। আপনি অপর্ণা রায় নামে কোনো মেয়েকে চেনেন? না, আপনারা এবার আসুন, আমার জবের সময় হয়ে গেছে। আমরা উঠে দাঁড়িয়েছি, সেই সময় কেউ বলে উঠল, কর্নেল সরকার, প্রত্যেক ফ্যামিলির রাইট অফ প্রাইভেসি আছে। আই ওয়ার্ন ইউ, ডোন্ট ইন্টারফেয়ার। মিসেস সান্যাল, আপনি বিপন্না, সাবধানে থাকবেন। দ্যাটস নট ইয়োর বিজনেস, ওল্ড ম্যান। অ্যাওয়ে, গো অ্যাওয়ে, আই সে। আমরা খিড়কির দরজা দিয়ে বেরিয়ে এলাম। অবনী মৈত্র দরজা বন্ধ করে দিল। গলি রাস্তায় গিয়ে বললাম, বাবা, সাংঘাতিক মেয়ে। হ্যাঁ, বেচারা সুদর্শনের জন্য আমার ভয় হচ্ছে। এইবার নাটকটা জমে উঠবে আশা করি। কর্নেলের অ্যাপার্টমেন্টে ফিরলে ষষ্ঠীচরণ বলল, বাবা মশাইকে একটা মেয়ে ছেলে ফোন করেছিল। আমি বললাম উনি বেরিয়েছে, তখন বলল পরে ফোন করবে। ড্রয়িং রুমে ঢোকার মুখে টেলিফোন বাজলো। কর্নেল বললেন, ওই শোন, ফোন করেছে, তুই কফি নিয়ে আয় শিগগির। ষষ্ঠী ফোনকে ফোং বলে। কর্নেলের মুখেও ফোং শুনলে সে বেজার হয়। তুম্ব মুখে চলে গেল। বুঝলাম কফিটা প্রচণ্ড কড়া হবে। ফোন তুলে সাড়া দিয়ে কর্নেল বললেন, বলো অপর্ণা, গিয়েছিলে? বলো। আচ্ছা, তারপর? ঠিক আছে, সময় মতো আমাকে জানাবে। অপর্ণা আমার এখান থেকে সোজা সুদর্শনের বাড়ি গিয়েছিল। গেটের কাছে দাঁড়িয়ে কারো সাড়া শব্দ পায়নি, তখন বাড়ি ফিরে দেখে সুদর্শন ওর জন্য অপেক্ষা করছে। বাহ,
তারপর? অপর্ণাকে নাকি শেষ দেখা দেখতে গেছে। শুনে অপর্ণা ওকে অনেকক্ষণ বুঝিয়েছে, অপর্ণার মা বুঝিয়েছেন, রাতে ওখানে থাকার জন্য পেরাপিটি করেছেন, কিন্তু সুদর্শন থাকেনি। সত্যি ভদ্রলোক বদ্ধ পাগল। তবে আজ রাতে সে আত্মহত্যা করবে না বলেছে। চণ্ডীতলা আশ্রমে তার বাবার গুরুদেবের কাছে যাবে, তাকেও সব কথা জানিয়ে বিদায় নেবে, ফিরে এসে আত্মহত্যা করবে। কর্নেল, ব্রহ্মানন্দজি কি করবেন আমি বাজি রেখে বলতে পারি। বলো, শোনা যাক। ওর আত্মহত্যায় সায় দেবেন, তবে তার আগে সব প্রপার্টি আশ্রমের নামে লিখিয়ে নেবেন। ওইসব সাধুর শিষ্যদের মধ্যে দুঁদে অ্যাডভোকেট থাকা স্বাভাবিক। ব্রহ্মানন্দজি ওকে বলবেন, তুমি যখন মরবে ঠিক করেছো মরো, তবে তুমি মরলে তোমার প্রপার্টি ওই খারাপ মেয়ে ছেলেটা পাবে, সেটা কি ঠিক? উইলে সত্যি কি আছে আমরা এখনো জানি না জয়ন্ত। অবনী মৈত্র মিথ্যেও বলতে পারে। শুধু এটুকু বুঝেছি, সুদর্শনের বাবার গুরুদেবের সঙ্গে তার সম্ভবত শত্রুতা আছে। এটা খুব স্বাভাবিক। অবনী একজন তান্ত্রিক, কাজেই সে নিজেও ও বাড়িতে কিংবা অন্য কোথাও আশ্রম করতে চাইবে। এবং গোপা হবে তার সাধারণ সঙ্গিনী। তোমার থিওরিটা মন্দ না, তবে তার আগে জানা দরকার উইলে সত্যি কি আছে। কলকাতার অ্যাটর্নি মহলে আমার কিছু জানাশোনা আছে। সুদর্শনের বাবা সদানন্দ বাবু কার মক্কেল ছিলেন জানা দরকার। সুদর্শনের বাবার নাম আপনি জানেন? ওদের ঘরের দেওয়ালে একটা ছবিতে নাম এবং জন্ম মৃত্যুর তারিখ লেখা আছে। ও, আমি ওসব লক্ষ্য করিনি। কর্নেল চুপচাপ কফি খেতে থাকলেন। ওর মুখ দেখে টের পাচ্ছিলাম ষষ্ঠী কফিটা প্রচণ্ড কড়া করেছে। আমারটা অবশ্য স্বাভাবিক। একটু পরে কর্নেল চুরুট ধরিয়ে বললেন, ও ঘরে সুদর্শনের মায়ের ছবি দেখিনি। সুদর্শন নিজের ঘরে রেখেছে নিশ্চয়ই, রিং করে জেনে নিন না। ওকে পাচ্ছি কোথায়? অপর্ণাকে বলেছে আজ রাত্রেই ট্রেনে কৃষ্ণনগর চলে যাবে, তারপর চণ্ডীতলা যেতে অসুবিধে নেই, সাইকেল রিক্সা বা একা গাড়ি পাওয়া যায় সবসময়। নদীর ধারে নাকি বেশ বড় আশ্রম। আচ্ছা কর্নেল, আপনি গোপাকে বিপন্ন বললেন, সুদর্শন ওকে মার্ডার করবে বলে, নাকি নিছক ভয় দেখিয়ে এলেন? ব্যাপারটা আমার নিজের কাছেও স্পষ্ট নয়, কিন্তু আমার ইনটিউশন। এনিওয়ে, শুধু এটুকু বলতে পারি, গোপাকে কেউ বা কারা যেন টোপ হিসাবে ব্যবহার করছে। সুদর্শন দৈবাত মারা গেলে গোপার বিপদ। বুঝিয়ে বলুন। এই মুহূর্তে কিছু বুঝিয়ে বলা আমার পক্ষে সম্ভব নয় জয়ন্ত। বলে কর্নেল উঠে দাঁড়ালেন, বইয়ের র্যাক থেকে সেই প্রকাণ্ড বইটা নিয়ে এলেন। টেবিল ল্যাম্প জেলে বইটার পাতা খুললেন। জিজ্ঞেস করলাম, কি বই ওটা? মার্লো পোঁতির লেখা দ্য ফেনোমেনোলজি অব পারসেপশন, মানসিক অসুখ বিসুখ নিয়ে সিরিয়াস দার্শনিক আলোচনা। আমি ওটি বড্ড টায়ার্ড। ঠিক আছে, এসো। কর্নেল বইয়ের পাতায় মন দিলেন, আমি বেরিয়ে এলাম। ষষ্ঠী দরজা বন্ধ করতে এসে ফিক করে হেসে চাপা স্বরে বলল, বাবা মশাইকে খুব যত্ন করেছি, হ্যাঁ, অর্ধেক কাপও খেতে পারেননি, আপনারটা কিন্তু কড়া করিনি। ষষ্ঠী, কফি। এবার তেতো করলে লিন্ডাদের কুকুরটা এনে ঘরে ছেড়ে দেব। ষষ্ঠীর মুখ আবার বেজার হয়ে গেল। সে কুকুরকে বড্ড ভয় করে। পরদিন সকালে চা খেতে খেতে খবরের কাগজগুলোই চোখ বুলাচ্ছিলাম। টেলিফোন বাজলো। সাড়া দিতেই কর্নেলের কণ্ঠস্বর ভেসে এলো, সুপ্রভাত ডার্লিং। সুপ্রভাত বস, কোনো খবর আছে? আছে, তুমি শ্যামপুকুর থানায় চলে এসো, অপেক্ষা করছি। থানায় কেন? সুদর্শন মারা গেছে। সর্বনাশ! কোথায়, কিভাবে মারা গেল? তার তো রাত্রে চণ্ডীতলা আশ্রমে যাওয়ার কথা। সুদর্শন যে কারণে হোক চণ্ডীতলা যায়নি, নিজের ঘরে মারা গেছে। টেবিলে একটা সুইসাইডাল নোট পাওয়া গেছে। তুমি চলে এসো, ফোনে সব বলা যাবে না। ব্রেকফাস্ট না করেই বেরিয়ে পড়লাম। 10টায় ব্রেকফাস্ট করি, এখন 9টা বাজে। শ্যামপুকুর থানার সামনে গিয়ে দেখি কর্নেল অপেক্ষা করছেন। গাড়িতে উঠে বললেন, সুদর্শনের বাড়িতে চলো, বডি মর্গে চলে গেছে, পুলিশকে কিছু জানাইনি। পুলিশ সুইসাইডাল নোট পেয়েছে, দ্যাটস এনাফ ফর দেম। সুদর্শনের হাতের লেখা? হ্যাঁ, ওর প্যাডে ওর হাতেরই লেখা, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় ইত্যাদি। ওসি বললেন হাতের লেখার নমুনা পেয়ে গেছেন। আপনি কি করে খবর পেলেন? ভবতারণ আমাকে ফোন করেছিল। সুদর্শন গত রাত্রে প্রায় 1টায় বাড়ি ফেরে।
ভবতারণকে আমার ফোন নাম্বার দিয়ে বলেছিল কিছু ঘটলে যেন এই নাম্বারে রিং করে জানিয়ে দেয়। ট্যাক্সি করে গিয়ে দেখি পুলিশ এসে গেছে। আমাকে কনস্টেবলরা ঢুকতে দিল না। অগত্যা থানায় চলে এলাম। তখন প্রায় 8টা বাজে। গলিতে সুদর্শনের বাড়ির গেট বন্ধ। সামনের দিকের রাস্তায় লোকেরা ভিড় করে আছে। হর্ন বাজানোর পর অবনী মৈত্রকে পোর্টিকোর ছাদে দেখতে পেলাম। তারপর ভবতারণ দৌড়ে এসে গেট খুলে দিল। কান্না চেপে বলল, আমি আর কারো পরোয়া করি না স্যার, আমাকে গেট খুলতে মানা করেছে। ইস, সাধু সেজে আছে, পরের ঘাড়ে বসে ফুটতে ওড়াচ্ছে, এবার মজাটা দেখাচ্ছি। পোর্টিকোর ছাদ থেকে ততক্ষণে অবনী মৈত্র অদৃশ্য। পোর্টিকোর তলায় গাড়ি দাঁড় করিয়ে আমরা বেরোলাম। ভবতারণ বলল, ভেতরে আসুন স্যার, সাহেব আমাকে বলে গেছেন খারাপ কিছু ঘটলে আপনাকে যেন খবর দিই, আপনি এলে যেন যত্ন আত্মি করি। অবনী মৈত্র পর্দা তুলে ঘরে ঢুকে বলল, এতে গোয়েন্দাগিরির কিছু নেই মশাই, পুলিশ যা করার করেছে, খামোখা আপনারা জল ঘোলা করতে এসেছেন। এই বাবা, তুই কেন এদের বাড়িতে ঢোকালি? যা তা বলবেন না দাদাবাবু, সাহেব যা বলে গেছেন সেই মতন কাজ করছি। তান্ত্রিক যথারীতি গঙ্গা স্নান করে এসেছে, বোঝা যাচ্ছিল। পরনে সেই পোশাক, গেরুয়া লুঙ্গি এবং ফতুয়া, কপালে ত্রিপুণ্ডরক। ভবতারণের দিকে রুষ্ট দৃষ্টিতে শুধু তাকিয়ে রইল। আমরা বসলাম। কর্নেল বললেন, বসুন অবনীবাবু, কথা আছে। যা বলার গতকাল সন্ধ্যায় বলেছি মশাই, এখন আমি মন্দিরে যাচ্ছি, তারা ভবতারিণী মা। বলে তান্ত্রিক যথারীতি খড়মের শব্দ করতে করতে বেরিয়ে গেলেন। ভবতারণ চোখ মুছে বলল, রাত্রিরে সাহেবের কথা শুনে খটকা লেগেছিল, ঘুম হয়নি। আমি নিচের ঘরে থাকি, খুটখাট শব্দ হলেই উঠে বসেছি। তারপর পুরা চোখে কাল ঘুম নেমে এসেছিল। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। তখন প্রায় 5:30 বাজে। ওপরে গিয়ে দেখলাম সাহেবের ঘরের দরজা বন্ধ, কিন্তু তখন কি জানি দরজা ভেজানো আছে। উনি 10টার আগে ওঠেন না। 6টায় দাদাবাবু আর মেম সাহেব গঙ্গা স্নানে গেলেন, 7:30টায় ফিরলেন। রোজই কি ওই সময় ফেরেন? আগে আমি ওদের জন্য চা করছিলাম, হঠাৎ উপরে মেম সাহেবের কান্নাকাটি শুনে চমকে উঠলাম। গিয়ে দেখি সাহেবের ঘরের দরজা খোলা। সাহেব টেবিলে মাথা রেখে বসে আছেন, মেম সাহেব ওকে ওঠানোর চেষ্টা করছেন। আমি গিয়ে সাহেবকে সিধে করলাম। চোখ ঠিকরে বেরিয়ে গেছে, মুখে নাকে রক্ত করাচ্ছে, রক্ত আর ফেনা। মেঝে একটা কাপ উল্টে পড়ে আছে। দাদাবাবু ঘরে গিয়ে সব দেখে বললেন, সর্বনাশ, সুইসাইড করেছে, থানায় ফোন করতে হবে। উনি টেলিফোন করলেন। আমার মাথায় তখন সাহেবের কথাটা ভাসছে। সামনের সাইডের রাস্তার ধারে ভগৎবাবুর রঙের দোকানের টেলিফোন আছে, আমাদেরই ভাড়াটে স্যার। ওকে ডাকাডাকি করে সব বললাম, ফোন করলাম আপনাকে। ওই দেখুন সাহেবের লিখে দেওয়া আপনার নম্বর। মেম সাহেব এখন কি করছেন? নিজের ঘরে আছেন, দরজা ভেতর থেকে আটকানো। ডাকছিলাম, সাড়া পেলাম না। তোমার সাহেবের ঘরে কি পুলিশ তালা এঁটেছে? আগে না তো, পুলিশ ভাঙা কাপটা আর টেবিলে রাখা একটা চিঠি নিয়ে গেছে। পুলিশের মতে পটাশিয়াম সায়ানাইড চা বা কফির সঙ্গে খেয়েছে। ভবতারণ, চা বা কফি তো তুমি করো? আগে, তবে সাহেবের কপি সেই 10টায়। তাহলে তোমার সাহেবকে চা বা কফি কে দিয়েছিল? সেটাই তো বুঝতে পারছি না স্যার। চলো ওর ঘরটা দেখব। ঘরের ঘরে স্যার। জানালাগুলো খোলা, কিন্তু পর্দা ঝুলছে। এক পাশে সেকেলে খাটে সুদৃশ্য বেড কভার চাপানো। ভবতারণ আলো জ্বেলে দিল। কর্নেল আগে বেড কভার তুললেন, বললেন, সুদর্শন এক বিছানায় পাশে শোয়নি। ডিভান, পেছনে বইয়ের র্যাক, অন্য পাশে লেখার টেবিল এবং গদিয়ে আঁটা চেয়ার। দেয়ালে বিক্ষিপ্তভাবে টাঙানো কয়েকটা রঙিন ছবি, বিখ্যাত চিত্রকরদের প্রিন্ট। টেবিলের নিচে ডান দিকে ভাঙা কাপের কয়েকটা টুকরো পড়ে আছে। কর্নেল আতশ কাজ বের করে কাপের টুকরোগুলো দেখলেন। চেয়ারটার দিকে তাকিয়ে রইলেন মিনিট দুয়েক, তারপর বললেন, ভবতারণ, কি অবস্থায় তোমার সাহেবকে দেখেছিলে তুমি? বসে ভবতারণ দেখিয়ে একটু দাও। দ্বিধার সঙ্গে চেয়ারে বসে দুটো হাত টেবিলের ওপর ছড়িয়ে দিল এবং মুখটা এক পাশে কাত করে টেবিলে রাখলো। তারপর উঠে দাঁড়ালো। কর্নেল আতশ কাজ দিয়ে টেবিলের ওপরটা খুঁটিয়ে দেখে বললেন, তোমার সাহেবের একটা ল্যাব আছে শুনেছি, ল্যাবরেটরি মানে বোঝো? আগে ওই যে পর্দা বলে সে ঝুলছে দরজা। দরজা তুলল। দরজাটা ভেজানো ছিল, খুলে দিল। আমরা ল্যাবে ঢুকলাম। গ্যাসের সিলিন্ডার আছে দেখছি, কেটলি এবং কাপও।
সুদর্শন রাত্রে কফি খেত, গুঁড়ো কফির প্যাকেট আছে বিচিত্র কয়েকটা। গড়নের জার, নল, শিশি বোতল এবং দুটো কম্পিউটার। একটা জারে কয়েকটা টিকটিকি কি আরোকে ডোবানো আছে। গা ঘিনঘিন করছিল। পশ্চিমের জানালার পর্দা তুলে কাচের ভেতর গঙ্গা দেখতে পেলাম। জানালার নিচে একটা স্টিলের রেজি চেয়ার। সুদর্শন নিশ্চয়ই এখানে বসে গঙ্গা দর্শন করত। কর্নেল ল্যাবের ভেতর চক্কর দিচ্ছিলেন। হঠাৎ গ্যাসের চুল্লির কাছে গিয়ে হাঁটু মুড়ে বসলেন। এ ঘরের মেঝে কিছুটা নোংরা। আতশ কাচে পরীক্ষা করার পর কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, আচ্ছা ভবতরণ, তোমার সাহেব কি তোমাকে কিছু হারিয়ে যাওয়ার কথা বলেছিলেন? আগে না তো। ওকে কাল কিছু খোঁজাখুঁজি করতে দেখেছিলে? আগে না, কই তেমন কিছু। কর্নেল উঠে সরকার, দেখি ল্যাবের দরজায় দাঁড়িয়ে আছে গোপা। পরনে গৈরিক শাড়ি ব্লাউজ, চুড়ো করে বাঁধা চুল, চোখে অস্বাভাবিক উজ্জ্বল সেই দৃষ্টি। কর্নেল গম্ভীর মুখে বললেন, আপনার দুর্ভাগ্যের জন্য দুঃখিত মিসেস সান্যাল। দ্যাটস মাই বিজনেস। অগেইন আই ওয়ার্ন ইউ, ডোন্ট ইন্টারফেয়ার কর্নেল সরকার। মিসেস সান্যাল, এবার সত্যিই আপনি বিপন্ন। আপনি চলে যান কর্নেল সরকার। মিসেস সান্যাল, আপনি বিপজ্জনক ফাঁদে পা দিয়েছেন। কি বলতে চান আপনি? আপনার স্বামীর খুনি এবার আপনাকে সরিয়ে দেবে পৃথিবী থেকে। ননসেন্স! ও সুইসাইড করেছে একটু অসতর্কতার জন্য। না ম্যাডাম, সুদর্শন সুইসাইড করেনি। হি ইজ ডেলিভারেটলি মার্ডার্ড। হ্যাঁ, কেউ একটা কাপ এই গ্যাসের চুল্লির কাছে রেখে দিয়েছিল, যাতে সুদর্শন হাতের কাছে পায়, এবং তাতে সায়ানাইডের বড়ি রেখেছিল। সুদর্শন লক্ষ্য করেনি, কারণ বড়িটা ছিল সাদা। চিনি ছাড়া র কফি খাওয়ার অভ্যেস আমেরিকায় কিছুকাল থাকলে রক্ত হয়ে যায়। বাট হি ওয়াজ সাইকিক পেশেন্ট, সব সময় সবাইকে বলে বেড়াতো সুইসাইড করবে। একটা সুইসাইডাল নোটও পাওয়া গেছে। খুনি সেই সুযোগটা নিয়েছে কাল সকালে। নিজের ঘরে কথা বলার সময় সুদর্শন হঠাৎই বলেছিল, ওই যা চিঠিটা। এখন বুঝতে পারছি ঝোঁকের বসে একটা সুইসাইডাল নোট সে কালই লিখেছিল, তারপর সেটা নিপাত্তা হয়ে যায়। আই এগ্রি গোপাদেবী, হি ওয়াজ এ সাইকিক পেশেন্ট, তাই ওটা সম্পর্কে হইচই বাঁধায়নি। হয়তো আঁচ করতেই পারেনি ওটা কেউ কাজে লাগাবে। কিন্তু কে সে? এখনো জানি না। সে কি আমাদের মধ্যের কেউ? জানি না, বাট হোয়াট ইজ দ্য মোটিভ? এখনো আমার কাছে তা স্পষ্ট নয়। প্লিজ গোপাদেবী, আপনি এখনই আপনার জিনিসপত্র নিয়ে আপনার কোনো আত্মীয়র বাড়িতে চলে যান। আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। কলকাতায় আমার কোনো আত্মীয় নেই। হোটেল আপনার পক্ষে নিরাপদ নয়। আপনি আমার অ্যাপার্টমেন্টে উঠতে পারেন, তারপর আমেরিকায় ফিরে যান। কোনো ফ্লাইটে ভিআইপি কোটা থেকে একটা সিটের ব্যবস্থা আমি করে দেব। সরি কর্নেল সরকার, আপনি কেন এসব কথা বলছেন আমার মাথায় আসছে না। নিজেকে বাঁচানোর শক্তি আমার আছে। আই হ্যাভ অ্যাকোয়ার্ড দ্য সুপার ন্যাচারাল পাওয়ার। ইউনো কর্নেল সরকার, আজই আমার প্ল্যান ছিল প্রেস কনফারেন্স ডেকে তার প্রমাণ দেব, কিন্তু মাই হাজব্যান্ড ইজ ডেড। পর্দা সরিয়ে তান্ত্রিক ঢুকল। কি হয়েছে গোপা? গোয়েন্দা মশাই কি তোমাকে জেরা করছেন? অবুদা, হি ইজ টেলিং স্ট্রেঞ্জ থিংস। ওকে কি বলছেন মশাই? হ্যাঁ উনি বলছেন মাই লাইফ ইজ ইন ডেঞ্জার। হ্যাঁ, তার মানে? আর বলছেন সুদর্শন সুইসাইড করেনি, কেউ নাকি তাকে মার্ডার করেছে। গোয়েন্দারা ওরকম বলেই থাকে, যার যা বলি। তুমি ভয় পেও না গোপা। ও মশাই, সুদর্শন যদি খুন হয়েই থাকে, খুনি কি আমি নাকি ওই ভবা? হ্যাঁ অবনীবাবু, সুদর্শনকে সত্যিই খুন করা হয়েছে। আমি মশাই খুন টুন করতে পারি না। ভবাটাও না আরশোলা দেখলে ব্যাটার ছেলে তুল কালাম করে। সুদর্শন যদি খুন হয়েই থাকে, তাহলে সেই চণ্ডীতলার ব্রহ্মানন্দ ও খুন করিয়েছে। দাঁড়ান, থানায় খবর দিই। টের পেলাম তান্ত্রিক কারণ বাড়ি পান করেছে। সে পাশের ঘরে টলতে টলতে ঢুকল। কর্নেল তাকে অনুসরণ করলেন, আমিও ওর সঙ্গ ধরলাম। কর্নেল টেলিফোনের কাছে গিয়ে বললেন, অবনীবাবু, এসব কথা পুলিশকে জানালে আপনিই বিপদে পড়বেন। কেন মশাই, আমি কি করেছি? পুলিশ প্রথমে আপনাকেই সন্দেহ করবে এবং হাতকড়া পড়াবে। বেচারা ভবতারণও রেহাই পাবে না, এবং পুলিশ গোপাদেবীকেও রেয়াত করবে না। ঠিক ঠিক ঠিকই বলেছেন মশাই। আমরা তিনজনেই ফেঁসে যাব। কাজেই চেপে যাওয়া যাক। এই বাবা, সাবধান।
আচ্ছা গোয়েন্দা মশাই, পুলিশ যদি নিজের বুদ্ধিতে টের পায় যে সুদর্শন সুইসাইড করেনি, খুন হয়েছে, টের পাবে না, কারণ আমি যা জানি পুলিশ তা জানে না। সুইসাইডাল নোটই ওদের কাছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা মুখ বুজে থাকবো। কি বলো গোপা? গোপা হঠাৎ ঘর থেকে বেরিয়ে গেল। কর্নেল তাকে অনুসরণ করে বললেন, গোপাদেবী, আর ভুল করবেন না। দেখলাম গোপা নিজের ঘরে গিয়ে ঢুকলো এবং সশব্দে দরজা বন্ধ করলো। চলো জয়ন্ত। ও মশাই, ও মশাই, আরে আরে শুনুন শুনুন, যা বাবা, হচ্ছেটা কি? ভবতারণ আমাদের পেছন পেছন নিচের ঘরে এলো, কাতর স্বরে বলল, চলে যাচ্ছেন স্যার? এর কোনো আস্কারা হবে না? আমি যে এবার ভেসে যাব, দাদাবাবু আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। তোমাকে তাড়ায় কারো সাধ্য নেই, যদি তুমি আমার কথার ঠিক ঠিক জবাব দাও। দেব সাহেব, বলুন কি জানতে চান? এ বাড়িতে বাইরের কোনো লোক আসতো কি? বাইরের লোক তো অনেক আসতো। মেম সাহেব আসার পর মানা করেছিলেন কেউ যেন বাড়িতে না ঢোকে। যারা আসতো তাদের তুমি চেনো? কাউকে কাউকে চিনি। বেশি কে আসতো? আগে রঙের দোকানের ভকত বাবু। কার কাছে আসতেন? দাদাবাবু ছাড়া আর কার কাছে আসবেন? মন্দিরে বসে দুজনে কথা বলতেন, কখনো দাদাবাবুর ঘরেও বসে থাকতেন, ধম্ম নিয়ে কথাবার্তা হতো। তোমার সাহেব মেম সাহেব আসার পর ভকতবাবু এসেছিলেন? একদিন এসেছিলেন সাহেবের সঙ্গে দেখা করতে, তারপর আর আসেননি। তোমার সাহেবের মা তো বেঁচে নেই? বেঁচে আছেন, কিন্তু বলো ভবতারণ। সে অনেক দুঃখের কথা স্যার। বড় সাহেব আমার কর্তার চরিত্রের মোটেও ভালো ছিল না। অত বড় ওষুধের ব্যবসা মদার মেয়ে মানুষ উড়িয়ে দিচ্ছিলেন। ছেলে পর্যন্ত আমেরিকায় পালিয়ে গিয়েছিল বাবার উপর রাগ করে। সুদর্শন বাবার উপর রাগ করে চলে গিয়েছিল? আগে ছেলেও গেল, মাও চলে গেল বাড়ি ছেড়ে। এখন চণ্ডীতলা আশ্রমে আছেন। দেশে যাবার নাম করে দেখে আসি। ভালোই আছেন, স্কুল করেছেন আশ্রমে। সুদর্শনের মায়ের নাম কি? করুণাময়ী। বড় সাহেব মরার আগে দেখতে চেয়েছিলেন। আমি চণ্ডীতলা গিয়েছিলাম, কিন্তু উনি আসেননি। খুব কড়া ধাতের মেয়ে স্যার। ছেলের মরার খবরটা এখন আমাকেই দিয়ে আসতে হবে। দাদাবাবু তো যাবেন না। দাদাবাবুর সঙ্গে আশ্রমের সাধু বাবার বনিবনা নেই। আচ্ছা ভবতারণ, তোমার বড় সাহেব এই বাড়িঘর সম্পত্তির কোনো উইল করে গেছেন? হ্যাঁ স্যার, আমি সাক্ষী, দাদাবাবু সাক্ষী, ভগতবাবুও সাক্ষী। কোন উকিল উইল লিখেছিলেন? পাড়াতেই থাকেন স্যার, শিবপদ ঘোষ। ট্রাম রাস্তার ওধারে নতুন 4 তলা বাড়ি। উইলে সম্পত্তি কার কার নামে দেওয়া আছে? মনে পড়ছে না স্যার, ওসব ভজকট ব্যাপার বুঝি না। আপনি উকিলবাবুর কাছে জানতে পারবেন। আমি শুধু এটুকু জানি, যতদিন বাঁচবো মাসে 500 টাকা মাসোয়ারা পাবো, আর দাদাবাবু পাবেন 1000 টাকা। আর একটা কথা ভবতারণ, তোমার বড় সাহেবকে একবার পুলিশ অ্যারেস্ট করেছিল, বাড়ি সার্চ হয়েছিল। কেন তা জানো? খামোকা হয়রানি স্যার। বড় সাহেব নাকি চোরাই ওষুধের কারবারি। স্রেফ মিথ্যা। 1 ঘন্টা আটকে রেখে দিয়েছিল পুলিশ, বাড়িতে কিচ্ছু পায়নি। চলি ভবতারণ, চিন্তা করো না, কিছু ঘটলে আমাকে টেলিফোন করো। এই আমার কার্ড। ধরে নিচ্ছি সুদর্শনের সুইসাইডাল নোট কেউ চুরি করে তাকে সায়ানাইড খাইয়ে মেরেছে, কিন্তু আপনি তা প্রমাণ করতে পারবেন কি? দেখা যাক। সুদর্শন সাইকিক পেশেন্ট তা ঠিক, কিন্তু এই বোকামিটা কেন করলো বোঝা যাচ্ছে না। আরে বাবা, আগে থেকে সুইসাইডাল নোট কি কেউ লেখে? অনেকে লেখে বই কি। 1 মিনিট, তুমি দেখো কোথাও গাড়ি পার্ক করা যায় কিনা। ঘিঞ্জি ট্রাম রাস্তায় পার্কিংয়ের জায়গা পাওয়া কঠিন। বাগবাজার স্ট্রিটের মুখে পৌঁছে গাড়ি রাখলাম। ভকত বাবুর সঙ্গে আলাপ করা দরকার। এসো, আমরা নতুন বাড়ি করছি, রং কিনতে চাই, বুঝেছো তো? অত জোর ঝামেলায় না গিয়ে ভবতারণকে সঙ্গে আনলেই পারতেন। না, লোকটা তাতে ঘাবড়ে যেত। এসো। দোকানের নাম লালজি পেইন্টিং কোম্পানি। নাদুস নুদুস চেহারার অবাঙালি ভদ্রলোক তাকিয়েছিলেন, সহাস্যে বললেন, আসুন আসুন, কথা বলার জন্য আমি সব সময় তৈয়ার আছি। বেটা রাজু, 2 কাপ চায় বোলাও। কোণের দিকে হাফ সেক্রেটারিয়েট টেবিল, সামনে 2টো চেয়ার। আমরা বসলাম। তারপর কর্নেল বললেন, আপনি কি ভকত বাবু? নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি সেই আছি। ছোটা কোম্পানি, কিছু এজেন্সি ভি আছে। আপনি তো ভবতারণকে চেনেন,
তার কাছেই শুনলাম আপনার রঙের কারবার আছে। ভবতারণের কাছে শুনলেন? তাকে আপনি চেনেন? হ্যাঁ, ওর মালিক সদানন্দবাবু ছিলেন আমার বন্ধু। হঠাৎ আজ ওদের বাড়িতে এসেছিলাম। আপনি নিশ্চয়ই শুনেছেন কি হয়েছে। বহুত আফসোস কি বাত। সাচ কথা বলি আপনাকে, আমেরিকা মুল্লুকে গিয়ে ড্রাগ নিয়ে সুদর্শনের মাথা বিগড়ে গিয়েছিল। অবনীবাবুকে তো আপনি চেনেন? আরে চিনবো না কেন, আমি তাদের টেনেন্ট আছি। 500 টাকা ভাড়া দিই মাসে। অবনী সাধু আছে, জব করে, লেকিন ভাড়ার দিকে খুব নজর। মদ ভাঙের জন্য টাকা দরকার, পাবে কোথায়? ভবতারণ বলছিল উনি সম্পত্তি থেকে মাসে 1000 টাকা পান। মালিকের নাকি উইল করা আছে। উইল তো হইয়াছে, সেই উইল কোর্টে প্রবেট করতে হবে, তবে তো প্রপার্টির সেটেলমেন্ট হবে। তা বকিল বাবু দয়া করে অবনীকে টাকা পাইয়ে দিচ্ছে। অবনীবাবু নাকি উইল অনুসারে প্রপার্টির ট্রাস্টি, তাহলে কেন উকিল ওকে টাকা পাইয়ে দিচ্ছেন? ট্রাস্টে আছেন শিবপদ উকিল বাবু, উইলের উইটনেস আমি ভি আছি। উইল আছে ওকিল বাবুর কাছে। সুদর্শন ফিরল, আমি তাকে বললাম উকিল বাবুর কাছে যাও, কোর্টে প্রবেট করো, তুমি প্রপার্টির মালিক আছো। তা সুদর্শন বলল সে প্রপার্টি নেবে না, সুইসাইড করবে। আপনাকে বলেছিল সুইসাইড করবে? হ্যাঁ, ছাড়িয়ে দিন। বেটা রাজু, চাইলাম রং কিনবেন তো রঙের কথা বলুন। কমল ডিজাইন বুক এখানে দিয়ে যাও। আপনাকে ভাড়ার রসিদ দেয় তো ওরা? রসিদ দেয় বকিল বাবু, আমি তার কথা মতো অবনীকে 500 টাকা দিই। আচ্ছা ভগতজি, এই যে সুদর্শন মারা গেল, এবার প্রপার্টি কে পাবে? তার ওয়াইফ, তবে কোর্টে উইল প্রবেট করতে হবে। খুব ঝামেলা আছে স্যার। সুদর্শনের মা তো বেঁচে আছে। সে কিছু পাবে না। সদানন্দ বাবু তাকে ডিভোর্স করেছিলেন। আপনি তো তার বন্ধু ছিলেন, আপনি সে কথা জানেন না? ডিজাইন বুকটা ইতিমধ্যে টেবিলে এসেছিল। সেটার পাতা উল্টাতে উল্টাতে কর্নেল বললেন, তাহলে প্রপার্টি এখন সুদর্শনের স্ত্রীর, তাই না? হ্যাঁ বেটা রাজু, চায় কাহা? একজন সেলসম্যান বিরক্ত মুখে কাউন্টার থেকে বেরিয়ে গেল। কর্নেল বললেন, আমি বলি ভগতজি, এই বাড়িটা আপনি কিনে নিন। সুদর্শনের বউ নাকি আমেরিকা ফিরে যাবে প্রপার্টি বেচে। আপনাকে সে বলেছে? হ্যাঁ, প্রপার্টি না বেচে সে কি করবে? সে তো এখানে থাকতে আসেনি। আগে প্রুভ করতে হবে সে সুদর্শনের ম্যারেড ওয়াইফ। আমি শুনেছি আমেরিকায় ওদের শাদি হয়েছে। সে শাদির কাগজ ইন্ডিয়ায় চলবে না, কোর্টে অনেক ঝামেলা করতে হবে। তাহলে প্রপার্টি কে পাবে? একটা আশ্রম, সদানন্দ বাবুর গুরুজির আশ্রম, কিষাননগরের নজদিক আছে। এই সময় 2 কাপ চা এলো। আমরা চুপচাপ চা খেলাম। লক্ষ্য করলাম ভাগাতজির চোখে মুখে এতক্ষণে সন্দেহের ছাপ ফুটে উঠেছে। একটু নার্ভাস কেসে বললেন, বলুন কোন কোন ডিজাইন চয়েস করলেন? কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, কিছু ঠিক করতে পারলাম না ভগতজি, পরে আসবোক্ষণ। ভাগাতজি হাঁ করে তাকিয়ে রইলেন। আমরা বেরিয়ে এলাম। সুদর্শনের খুনের মোটিভ তাহলে খুঁজে পাওয়া যাচ্ছে না। কর্নেল সে কথার জবাব না দিয়ে বললেন, প্রায় 11টা বাজে। অ্যাডভোকেট শিবপদ বাবুকে এখন বাড়িতে পাওয়া যাবে না। যাই হোক, পরে দেখা যাবে। জয়ন্ত, আজ পত্রিকা থেকে ছুটি নাও। শিগগির লাঞ্চ সেরে আমরা চণ্ডীতলা আশ্রমে যাব। কর্নেলের অ্যাপার্টমেন্টে ফিরে চমকে উঠলাম। বড় ব্রিফকেস নিয়ে বিষণ্ণ মুখে গোপা বসে আছে। বেশভূষা একেবারে অন্যরকম, পরনে সালোয়ার কামিজ। কর্নেল সহাস্যে বললেন, গুড, ভেরি গুড। ইউ আর ইন্টেলিজেন্ট ডার্লিং। অল্পের জন্য বেঁচে গেছি। আপনি চলে যাওয়ার একটু পরে মন্দিরে গিয়েছিলাম অবুদার খোঁজে। হঠাৎ জবা ফুলের ঝোপ থেকে একটা মুখোশ পরা লোক ড্যাগার হাতে বেরিয়ে এলো। আমি চেঁচিয়ে ওঠার আগে ভবতারণ ইট ছুড়ল। লোকটা পাঁচিল টপকে পালিয়ে গেল। আমার ধারণা ভবতারণ আমাকে ফলো করে এসেছিল। সে বলল, আপনি আর এ বাড়িতে থাকবেন না মেম সাহেব। একবার ভাবলাম থানায় ফোন করি,
কিন্তু করলাম না। তখনই জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরোলাম। ভবতারণ ট্যাক্সি ডেকে আনলো। অবনী মৈত্রের সঙ্গে তোমার আর দেখা হয়নি? না, এখন আমার সন্দেহ হচ্ছে অবুদাস সাংঘাতিক লোক, ওকে চিনতে ভুল হয়েছিল। ষষ্ঠী, একে কফি খাইয়েছিস? হ্যাঁ, আপনার লোকটি খুব ওবিডিয়েন্ট। তোমার মিশন সাকসেসফুল হয়েছে কি গোপা? মিশন? কিসের মিশন? ব্ল্যাক মেরি অকাল্ট অ্যাসোসিয়েশন আমাকে ইন্ডিয়ান বিচদের সম্পর্কে কিছু ইনফরমেশন আনতে পাঠিয়েছিল। আমার কাজ এখনো বাকি থেকে গেছে। দ্যাট ওয়াজ মাই মিশন। এনিওয়ে, আমি ফিরে যেতে চাই। আপনি বলেছিলেন ভিআইপি কোটা থেকে আমার ফ্লাইটের ব্যবস্থা করে দেবেন। প্লিজ কর্নেল সরকার, আমার আর এদেশে এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না। তোমার শ্বশুর সদানন্দ বাবু সম্পর্কে কিছু জানো? সুদর্শন তোমাকে কিছু বলেনি? বলেছিল ওর ওষুধ তৈরির ফার্ম ছিল, স্ত্রীর সঙ্গে অশান্তির জন্য ফার্ম আর চালাননি, ধর্মকর্ম নিয়ে কাটাতেন। সুদর্শন তখন আমেরিকায়। সুদর্শন বলেনি মাকে তার বাবা ডিভোর্স করেছেন? এইসব কথা বলে অনর্থক সময় নষ্ট হচ্ছে কর্নেল সরকার। দেখুন, আপনি বলেছিলেন আমার ফ্লাইটের ব্যবস্থা করে দেবেন। আপনার কথা মতো আমি এসেছি। চিন্তা করো না, ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু তুমি চলে যাওয়ার আগে আমার এসব কথা জানা দরকার। সুদর্শনের মানসিক অসুখের মূল কারণ তার বাবা মায়ের বিচ্ছেদ। সো মাচ আই নো। মায়ের চিঠি পাওয়ার পর ও ভীষণ বিচলিত হয়ে উঠেছিল। মাকে নিজের কাছে রাখতে চেয়েছিল, ওর মা জাননি। বাবার সম্পর্কে সুদর্শন কি সত্যিই তোমাকে কিছু বলেনি? তেমন কিছু না, বাবা মা সম্পর্কে কোনো কথা তুললে ও এড়িয়েই যেত। সদানন্দ বাবু ডাক্তারি পড়েননি, কিন্তু ওর আশ্চর্য মেধা ছিল। প্রথম জীবনে একটা মেডিকেল কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ছিলেন, পরে নিজেই ওষুধ তৈরির কারখানা করেন। তারপর চিকিৎসাবিদ্যার বইপত্র ঘেঁটে নিজেও নানা অসুখ বিসুখের ওষুধ তৈরি করার চেষ্টা করতেন। শেষে আয়ুর্বেদ আর দেশি আদিম পদ্ধতি, যাকে বলে টোটকা, এসব নিয়ে চর্চা শুরু করেন। পুলিশ রেকর্ড থেকে এসব কথা জেনেছি। আদিবাসীদের টোটকা সংগ্রহে অবনী ছিল ওর সহকারী। অবনীর সঙ্গে বিভিন্ন অঞ্চলের আদিবাসী ওঝাদের পরিচয় এই সূত্রেই হয়েছিল। সদানন্দবাবু এক ধরনের মাদক আবিষ্কার করেছিলেন, মারাত্মক নার্কোটিক্স। কিছু বিদেশি কোম্পানিতে সেই ড্রাগ বেচতেন। পুলিশ টের পেয়ে ওকে অ্যারেস্ট করেছিল, টাকার জোরে বেঁচে যান। যাই হোক, সদানন্দবাবুর সেই মাদক তৈরির ফর্মুলা তুমি কি খুঁজে পেয়েছো? আমাকে এভাবে অপমান করার জন্য আপনি আপনার বাড়িতে আসতে বলেছিলেন, আমি চিন্তাও করিনি। আমি বরং কোনো হোটেলে চলে যাচ্ছি। ট্রাভেল এজেন্টের সাহায্যে এয়ার টিকিট পেতে আমার কোনো অসুবিধা হবে না। ফর্মুলার ফাইলটা তুমি নিয়ে যেতে পারবে না গোপা। আমি জানিয়ে দিলে গভর্নমেন্টের অ্যান্টি ড্রাগ সেলের লোকেরা এয়ারপোর্টে সার্চ করে তোমাকে বিপদে ফেলবে। কাজেই ওটা তুমি পেয়ে থাকলে আমাকে দাও। আই অ্যাসিওর ইউ ডার্লিং, তোমার এয়ার টিকিটের ব্যবস্থা শুধু নয়, তোমাকে নিরাপদে আমি প্লেনে তুলে দিতে রাজি। দিস ইজ অ্যাবসার্ড। তুমি ভুল করছো গোপা। ওটা তোমার কাছে যতক্ষণ আছে ততক্ষণ তুমি বিপন্ন। কারণ ওই ফাইলটার কথা কলকাতাতেও সদানন্দবাবুর ঘনিষ্ঠ কোনো লোকের পক্ষে জানা সম্ভব, অবনীও জানতে পারে। ফাইলটা আমাকে দিয়েছিল সুদর্শন, কিন্তু আজ মর্নিংয়ে চুরি গেছে। কখন জানতে পারলে ওটা চুরি গেছে? এখানে আসার সময় জিনিসপত্র গোছাচ্ছিলাম, ওটা ছিল আমার এই সুটকেসে। খুঁজে দেখলাম ফাইলটা আর নেই। আমি তালা দিয়ে রাখতাম, তালাটা কেউ কিভাবে খুলেছে। অবুদা এ কাজ করেনি, কারণ আমি ওকে চোখে চোখে রেখেছিলাম। অবতারণকেও সন্দেহ করতে পারছি না, সে তত লেখাপড়া জানে না। সুটকেসে আরও অনেক কাগজপত্র ফাইল টাইল আছে। ওই ফাইলটার কোনো স্পেশালিটি ছিল না যে আলাদা করে চেনা যাবে। তোমার এয়ার টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু এয়ারপোর্টে অ্যান্টি ড্রাগ সেলের লোকেরা তোমাকে সার্চ করবে, মাইন্ড দ্যাট। করুক, আমার এদেশে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না। সেদিন আমাদের চণ্ডীতলা আশ্রমে আর যাওয়া হলো না। গোপাকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি সান্ধ্য ফ্লাইটে দিল্লি এবং দিল্লি থেকে প্যান অ্যামের জ্যাম্বো জেটে করাচি, ফ্রাঙ্কফুর্ট, হিথ্রো হয়ে শিকাগো পৌঁছানোর ব্যবস্থা করে দিলেন কর্নেল। দমদম এয়ারপোর্ট থেকে কর্নেলের অ্যাপার্টমেন্টে পৌঁছতে রাত 8টা বেজে গেল। ষষ্ঠীচরণ বলল, সেই মেয়ে ছেলেটা দুবার ফোন করেছিল, কি যেন নামটা? অপর্ণা রায়? আগে
তাই বটে, পেটে আসছিল, মুখে আসছিল না। কফি। ষষ্ঠী অমনি চলে গেল। সোফায় বসে বললাম, বাহ, দিনটা যা গেল। এখনো যায়নি, কফি খেয়েই বেরোবো। বলে কর্নেল টেলিফোন তুলে ডায়াল করতে থাকলেন। আবার বেরোবেন? কোথায়? অপর্ণা আছে? আমার নাম কর্নেল নীলাদ্রি সরকার। আপনি কি অপর্ণার মা বলছেন? কখন বেরিয়েছে? আচ্ছা, ফিরলে বলবেন আমার কথা। গোপাকে যারা সদানন্দবাবুর ফর্মুলা হাতাতে পাঠিয়েছিল তারা নিঃসন্দেহে নার্কোটিক্সের কারবারি। ব্ল্যাকমেরি অকাল্ট অ্যাসোসিয়েশন তাদের মুখোশ। সদানন্দবাবুর মার্কিন ড্রাগ কারবারিদের যোগাযোগের কথা পুলিশ রেকর্ডে আছে। ষষ্ঠী কফি রেখে গেল। কফি খেতে খেতে বললাম, কিন্তু গোপার ডাকিনী বিদ্যার নমুনা দেখে তাক লেগে গেছে। হঠাৎ সুগন্ধ, গোলাপ কুঁড়ি, কফির কাপে রক্ত। আপনি অলৌকিক শক্তি বলেছিলেন, কিন্তু কোশমিনকালে আপনার অলৌকিক শক্তিতে বিশ্বাসের কথা শুনিনি। ব্যাপারটা ম্যাজিক ছাড়া আর কিছুই না, কি বলেন? কোনো বায়োকেমিস্ট যদি ডাকিনীবিদ্যের চর্চা করে তাহলে সে অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটিয়ে মানুষকে তাক লাগিয়ে দিতে পারে। গোপা একজন বায়োকেমিস্ট। এরপর হাত বাড়িয়ে টেলিফোনে ডায়াল করলেন। একটু পরে বললেন, সান্নাল বাড়িতে রিং হয়ে যাচ্ছে, কেউ ধরছে না। অবশ্য ভবতারণ নিচের ঘরে থাকে, টেলিফোন আছে ওপরে সুদর্শনের ঘরে। হ্যালো হ্যালো, আমি কর্নেল নীলাদ্রি সরকার বলছি। ভবতারণ পালিয়েছে? কি করে বুঝলেন? ওর ঘরে? হ্যাঁ, তালাবন্ধ থাকতেই পারে, হয়তো কোথাও গেছে। না, গোপার খবর জানি না। ঠিক ঠিক, আপনার সঙ্গে একমত। সে কি মশাই, আপনি তান্ত্রিক মানুষ, আপনার ভয় কিসের? আচ্ছা, অপেক্ষা করুন, আমরা যাচ্ছি। না না, থানায় জানাবার মতো কিছু নয়, আমি যাচ্ছি। কর্নেল টেলিফোন রেখে ব্যস্তভাবে উঠে দাঁড়ালেন। অবনীবাবু কি বলছে? ওকে টেলিফোনে কেউ হুমকি দিয়েছে, বাড়ি ছেড়ে না গেলে বডি গঙ্গায় ভাসিয়ে দেবে। আশ্চর্য তো। ভবতারণের ঘর তালাবন্ধ। অবনীর ধারণা সে এই সুযোগে সুদর্শনের টাকা কড়ি হাতিয়ে কেটে পড়েছে। চলো বেরিয়ে পড়া যাক। পথে যেতে যেতে কর্নেল বললেন, গোপার কথা থেকে আমিও আঁচ করেছি। ভবতারণ যে কোনো কারণেই হোক গোপাকে বাড়ি থেকে তাড়িয়েছে। মুখোশ পরা লোকটা ভবতারণেরই সাজানো ব্যাপার হতে পারে। ভবতারণ এই কাজ করলো কেন? জানি না, ইচ্ছে ছিল অ্যাডভোকেট শিবপদবাবুর বাড়ি যাব, রাত 9টার পর ওকে ফ্রি পাবো। আগে তান্ত্রিক সকাশেই যাওয়া যাক। সুদর্শনের ল্যাবটা আর একবার পরীক্ষা করে দেখতে চাই। এলাকা জুড়ে লোডশেডিং। গেটে টর্চ আর ত্রিশূল হাতে দাঁড়িয়েছিল তান্ত্রিক। গেট খুলে দিল। আমাদের গাড়ি পোর্টিকোর তলায় গেলে ফিরে এলো। চাপাসরে বলল, তালা এঁটে দিলাম। সিঁড়ির ওপর বসার ঘরের দরজাতে তালা আটকানো। খুলে দিল। ভেতরে টেবিলের ওপর একটা হেরিকেন জ্বলছিল। দরজা ভেতর থেকে এঁটে বলল, ওপরে চলুন। আগে সুদর্শনের ল্যাবে যেতে চাই। আগে আলো আসুক, ততক্ষণ আমার ঘরে। না অবনীবাবু, আমার মাথায় একটা খটকা ঢুকেছে। আমারই স্বভাব, যতক্ষণ না সেটা ঘোচাতে পারছি ততক্ষণ আপনার কথায় মন দিতে পারবো না। তান্ত্রিক হ্যারিকেনটা আমাকে ধরতে দিল। আমার গা ছমছম করছিল। গঙ্গার ধারে এই পুরনো বাড়ি যেন অন্ধকারে হিংস্র হয়ে উঠেছে। সুদর্শনের ঘরেও তালা আটকানো ছিল। তালা খুলে দিল তান্ত্রিক। আমরা ভেতরে ঢুকলাম। কর্নেল ঘরের ভেতরটা দেখে নিয়ে খাটের কাছে গেলেন। তারপর বেড কভার তুলে বালিশ সরালেন। কি করছেন হ্যারিকেনের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছিল না। তারপর উনি পকেট থেকে খুদে টর্চ বের করে সোজা পর্দা তুলে ল্যাবে ঢুকে গেলেন। অবনী হ্যারিকেনটা আমাকে টেবিলে রাখতে বলল। তারপর ভেতর থেকে দরজা হেঁটে চাপাসরে বলল, সাবধানের মার নেই, তবে এই ত্রিশূলটা দেখছেন, এটা সাংঘাতিক পাওয়ারফুল। ডাকিনী তন্ত্রে সুদর্শনের ভয় পর্বটি এখানেই শেষ হলো। দ্বিতীয় পর্ব খুব শিগগির আনছি আপনাদের জন্য। অবশ্যই একটুখানি ধৈর্য আপনারা ধরবেন। এত বড় একটা গল্প আপনাদের সামনে হাজির করতে একটু তো সময় লাগবেই।
গল্প পাঠে অংশগ্রহণ করেছেন কর্নেলের চরিত্রে কৌশিক, সুদর্শনের চরিত্রে শৈবাল, অবনী তান্ত্রিকের চরিত্রে হৃদ, করুণাময়ীর চরিত্রে পারমিতা, গোপার চরিত্রে অমৃতা, ভবতারণের চরিত্রে বিবেক, গল্পপাঠ ও জয়ন্তর চরিত্রে আমি কমলেশ। আমাদের উপস্থাপনায় আজকের পর্বটি আপনাদের যদি শুনতে ভালো লেগে থাকে আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, আর সে সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা অবশ্যই ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।